আমি রাসেল আছির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। চলে যাই ডক্টর আলিফের কাছে আবারও। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইজতেমা মাঠ হতে ঘটনা শুরু। রেফাত ভাইয়ের টিম রওনা হন 3 চিল্লার দিকে। পথের মধ্যে বেশ ঝক্কি ঝামেলা, বাস না পাওয়া এবং প্রায় অনেক রাত পর্যন্ত অপেক্ষা করার পর নির্ঘুম প্রায় রাত 2:30টার দিকে তাদের বাস আসে যেখানে সবাই অপেক্ষা করছিল। সব ঝামেলা শেষে আল্লাহর নাম নিয়ে তারা রওনা হয়ে যায় সবাই। শীতকাল সেবার এবং সবাই রওনা হচ্ছে চুয়াডাঙ্গায়। রাস্তার মধ্যে হঠাৎ একজন বমি করা শুরু করে। তখন 3টা 3:30টার দিকে হবে। রাস্তার মধ্যে তো সবারই ইচ্ছা যে ফজরের নামাজ হলে একটা ভালো জায়গায় থেমে সে জায়গায় নামাজ পড়ার। তো তারা তাদের যাত্রার উদ্দেশ্য হচ্ছে চুয়াডাঙ্গায় যাওয়া। তো রাস্তার মধ্যে তখন রাস্তা দিয়ে যেতে যেতে তখন তারা যমুনা সেতু ক্রস করবে। তখন যমুনা সেতু নতুন শুরু হয়েছে। এটা 1999 সাল। রেফাত ভাই আর 10টা মানুষের রাস্তায় যেভাবে মোশন সিকনেসের কারণে বমি হয় সেটাই চিন্তা করে নিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ পর যখন একটু হইচই শুরু হয়ে যায় তখন তিনি যে শুনলেন যে রক্ত বমি করছে। তিনি তাড়াতাড়ি সামনে যান এবং মাথায় পানি ঢালার চেষ্টা করেন। লোকটি শুধু কথা বলতে পারছিল না, আর হালকা করে একটি কথা বলছিল যে জানালার পাশে নাকি তাকে জানোয়ারটা মেরে ফেলতে চেয়েছে। আর তাকে দেখার পর তার রক্ত বমি শুরু হয়ে গেছে। লোকটার বয়স খুব বেশি হবে না, সর্বোচ্চ 20 থেকে 21 বছর। তাকে ইজতেমার সাথে তিনি কয়েকবার দেখেছেন, কয়েকবার একসাথে খানাও খেয়েছেন, কারণ ইজতেমার সময় সবাই 3-4 জন বসে একসাথে খানা খায়। তো জিজ্ঞেস করেন একজনকে যে এখানে উনি হঠাৎ করে রেফাত ভাই জিজ্ঞেস করে বসে যে আমির সাহেব, ছাদের উপরে কেউ আছে নাকি? কিন্তু বাসের ছাদের উপরে খুব জোরে জোরে তিনি গোঙানির শব্দ পাচ্ছিলেন। তো আমির সাহেব বলেন, না, এরকম কিছু করা হয়নি, যে বাসের ছাদে কাউকে যেতে দেওয়া হয়নি। আর কুয়াশা ছিল তখন, শীতকাল, তো বাসের ছাদে কাউকে নেওয়া হয়নি। তো আস্তে আস্তে কিছুক্ষণ পর দেখা গেল ফজরের আজান দিচ্ছে, সবাই নামাজের জন্য বাস থামিয়েছে। তো তখন মোবাইলের উদ্ভাবন হয়ে গেছে, কিন্তু তখনও সহজলভ্য ছিল না। তখন চিল্লা মানে ছিল অনেকটা নিরুদ্দেশ হওয়া টাইপ, মানে আপনি খবর দিতে পারেন 2-3 মাস, 1-2 মাস পরে তো খবর পেয়ে যাবে। তো বাস থামানো হলো একটা পেট্রোল পাম্পের কাছে। সেখানে সবাই উজু করে নিয়েছে এবং সেই মানুষটা তখন বাসের মধ্যে বসা, সেই ভাইটা। তো রেফাত ভাই সালাম ফেরাতেই সেই জানালাতে চোখ পড়ে দেখেন জানালার পাশেই সেই লোকটার সামনে সিটে আরেকজন লোক বসা। কিন্তু ওই সিট নামাজ পড়া শুরু করার সময় ওই সিটে যিনি ছিলেন তিনি তো নামাজে চলে এসছেন। বাসে শুধু বসেছিলেন সেই ভাই যিনি অসুস্থ বোধ করছিলেন। তার সাথে আর কেউ ছিল না, যেহেতু জামাত হচ্ছিল। তিনি দেখলেন বাসের মধ্যে আরো অনেকেই আছে, সামনে পেছনে বাসের সবাই তো জামাত ধরেছে। বলে এত মানুষ কিভাবে বাস উঠল? রেফাত ভাই চুপ করে রইলেন। তো সেই ভাই কান্না করছিল বোঝা যাচ্ছে। তো রেফাত ভাই বাসে উঠে তিনি নিজের সিটে না বসে সেই ভাইয়ের পাশের সিটে বসেন, যাতে যে পাশ বসে তাকে কথাবার্তা জানার চেষ্টা করতে লাগলেন। সেই ভাই তাকে তার নাম বলল, তার নাম জামিল। তিনি তাদের এলাকার আশেপাশেই থাকে, তবে পরিবারের কেউ নেই। ঘটনা এতটুকুই তাকে বলতে থাকে এবং রেফাত ভাই তার পাশের সিটে যেয়ে বসে যায়। তো তিনি আর ঘুমাতে পারলেন না। আর এমন জার্নি করার সময় রেফাত ভাই তেমন ঘুম পায় না। তিনি জিকির করতে করতে দেখলেন লোকটা হাসছে, একা একাই হাসছে, আর তার পাশের জন ঘুমাচ্ছে। তিনি অনেকক্ষণ লক্ষ্য করলেন যে লোকটা এক নাগারেই হেসে যাচ্ছে। হাসবার সময় লোকটা জানালার বাইরে তাকায়, আবার ভেতরে তাকায়। তিনি কাউকে ইশারা করছে। যদি আপনি সাধারণ মানুষ হয়ে থাকেন তাহলে আপনিও হাসতেন, কিন্তু এখানে হাসার থেকে রেফাত ভাইয়ের লক্ষ্য ছিল যে আসলে লোকটা কি করে তা পরখ করে নেয়ার। রেফাত ভাই দেখলেন জানালার ওপাশে একজন লোকের অস্তিত্ব দেখা যাচ্ছে। বাসের ভেতরে থাকা লোকজন তখনও মোটামুটি সবাই ঘুম, চারিপাশে তখনও আলো পুরোপুরি ফোটেনি। আর এত প্রশস্ত রাস্তা তখনও ছিল না, তাই কুয়াশার ভেতর দিয়ে আস্তে আস্তে বাস দেখা যাচ্ছিল, বাস যাচ্ছিল, যেহেতু কিছু দেখা যাচ্ছিল না। তো কিছু সামনে ডিসকাস হচ্ছিল সকালে নাস্তার জন্য থামা হবে কোথাও। এর মধ্যে কিছুক্ষণ পর রেফাত ভাই লক্ষ্য করলেন জন্তুরূপে সে অদৃশ্য মানুষটি আর দেখা যাচ্ছে না। আর তার দিকে তাকাতেই দেখা গেল তিনি তখন তসবিহ গুনছেন। নাস্তা করার পর তাদের রওনা হওয়া এবং গন্তব্যস্থানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যার কাছাকাছি লেগে যায়।
মাগরিবের নামাজ শেষ করে এবং মসজিদে তাদের শোবার জায়গায় যেতে যেতেই রিফাত ভাই সাথে সাথে ঘুমিয়ে পড়ে। রিফাত ভাই স্বপ্ন দেখে মাঝে মাঝে, আর যেই স্বপ্ন দেখেন না কেন সেই স্বপ্ন দেখার পর তিনি আর ঘর থেকে বেরোতে চান না। তার শরীরের মধ্যে একটা বিরক্তিকর ফিলিং কাজ করতে থাকে, আর স্বপ্ন দেখলেও তিনি খুব আজব স্বপ্ন দেখেন। সেদিনের স্বপ্ন এরকম ছিল, তিনি একটি নদীতে সাঁতার কাটছে, দূরে একজন লোক হাত উঁচিয়ে বলছে বাঁচাও বাঁচাও। হঠাৎ নিচ থেকে একজন জন্তু এসে সেই মানুষটাকে এক কামড়ে নিয়ে যায় নিচে। রিফাত ভাই পানির নিচে নামার পর সেই মানুষটার দেহ পড়ে আছে, দেখতে পেল সেই মানুষটাকে ঘিরে পানির নিচে চারিপাশে কয়েকজন মানুষ দাঁড়ানো। তিনি পানির ভেতরে ফিল করছেন, তিনি বুদবুদ আকারে যে ভিতর মুখ থেকে পানি ফেনা ছাড়ছেন সেটা তিনি ফিল করছেন। তিনি জিজ্ঞেস করলেন এই মানুষকে ছুটাতে হবে। এটা বলতে বলতে রিফাত ভাইয়ের পা তারা নিচ থেকে উপরে বিদ্যুৎ গতিতে এসে এক কামড় দিয়ে নিয়ে যায়। তিনি ঘুম ভাঙার পর বুঝতে পারলেন তিনি যদি এখন বের হন সেখানে তার ঘোর বিপদ আসতে পারে, অথবা তিনি ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে, অথবা তার আশেপাশের লোকজনদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তিনি যেহেতু একটা জামাতে আছেন তিনি আর তেমন কিছু চিন্তা করেন না। তারা প্রায় একসাথে 15 জনের মতো একটি মসজিদ উঠেছে। তো ফজরের নামাজের পর তিনি মসজিদেই অবস্থান করছিলেন। ওই পরের দিনের রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়বার জন্য তিনি ওঠেন এবং রিফাত ভাই চাপকলের কাছে যান। সেই গ্রামটার নাম তিনি মনে করতে পারছিলেন না। তো তাহাজ্জুদের নামাজের সময় সেদিন সেদিন যে নামাজ পড়ছিলেন খুব দীর্ঘ সময় নিয়ে, আর তাহাজ্জুদের নামাজের সময় রিফাত ভাই আর 7 জন আমির সাহেব রিফাত ভাইয়ের যে আমির সাহেব, যে ওস্তাদরা তার কাছে যে চলে আসে সেটা তিনি ফিল করে, আশেপাশে ঘোরাফেরা করে, এটা অনেক দিন আগের থেকে। তো সেদিনের তাহাজ্জুদের সময় তিনি কাউকে ফিল করতে পারছিলেন না। রিফাত ভাই এটা অহরহ ফিল করেন যে বুদবুদের মতো একটা শব্দ হয় নর্মালি তিনি যখন নামাজ পড়েন বা তাদের ওস্তাদরা আসলে। রিফাত ভাই নামাজ শেষে ফজর পর্যন্ত কোরআন পড়বেন এরকম প্ল্যানিং। তো কুপির মধ্যে একটা ছিল, তো সেটা তিনি জ্বালিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কোরআন পড়ছিলেন। হঠাৎ করে একটা চিৎকারের শব্দ আসে গেটের ওপাশ থেকে। তিনি সেটা জ্বালিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কোরআন পড়ছিলেন। তো একটা শব্দ আসার পরপরই মসজিদের কলাপসিবল গেটের কাছে যেতে তিনি দেখেন দূর থেকে দৌড়িয়ে একজন লোক মসজিদের ভেতর প্রবেশ করছে এবং চিৎকার করছে ও আল্লাহ গো বাঁচাও আমারে, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম করে বলছে। তিনি মসজিদে ঢুকে গেলেন এবং সবাইকে ডেকে তুললেন চিৎকার করে। সবাই তার মাথায় তখন পানি ঢালছে। রিফাত ভাই দেখলেন সেই মসজিদের চারিপাশে অনেকগুলো ক্ষুধার্ত জন্তুর মতো কিছু একটা জীব বের করে আছে, একজন আরেকজনকে কিছু বলছে। চারিপাশে অন্ধকারে বোঝা যাচ্ছিল কুপির আলোয়, আর তাছাড়া বাইরে কুয়াশা। এই লোক বাইরে কেন গেল? তো তারা একসাথেই ঘুমিয়েছিল, আর এই লোকটা ছিল একদম জানালার কর্নারে। তো এইসব পরে জানা যাবে। রিফাত ভাই যে পাশের জানালাতে একত্রে 5 জন মুখ দিয়ে তাদেরকে দেখতে পাচ্ছিল সেই জানালার কাছে গেল। গ্রামের মসজিদ, জানালার মধ্যে কোনো কাজ ছিল না। কুপি নিয়ে তাদের কাছে যাওয়ার আগেই তারা একটা ডিস্টেন্স মেনটেন করে যে রিফাত ভাইয়ের কাছ থেকে, এবং পেছনে চলে যায়। অবাক হয়ে তারা ইশারা করলো যে যার ভেতরে পানি ঢালা হচ্ছে তাকে মেরে ফেলবে, এরকম কিছু একটা। আর আস্তে আস্তে একটা অট্টহাসির শব্দ দূরে চলে যেতে লাগলো, মারাত্মক অট্টহাসির শব্দ। এত শব্দ, একটা কলসি ছিল সেটা থেকে পানি ঢেলে সেখানে তিনি একটি দোয়া পরে তার শরীরে ছিটিয়ে দিল রিফাত ভাই সাথে সাথে। লোকটা দেখা যাচ্ছিল তখন ভয়ে ছিল, সেটা তা কেটে গেল সাথে সাথে। সেই লোককে তিনি জিজ্ঞেস করলে লোকটা বলে আমি শুধু আপনাকে বলবো, আমি আর কাউকে কিছু বলবো না। রিফাত ভাই তাকে নিয়ে মসজিদের কলাপসিবল গেটের কাছে যায়। তিনি কথা শুরু করার সময় রিফাত ভাই মসজিদ থেকে 200 গজ দূরে 4-5টা সুপারি গাছ ছিল, সেই গাছগুলো থেকে ফিস ফিস শব্দ পরিষ্কার আসছে, সাথে ছিল ঝিঝি পোকার শব্দ। ফিস ফিস শব্দটাও রিফাত ভাইয়ের কাছে পরিষ্কার। এই লোকটা এখানে কেন? এরকম কিছু একটা শব্দ। রিফাত ভাই বুঝছিলেন যে তাকে ইন্ডিকেট করে কিছু বলছে। তিনি কয়েকবার তার সাথে কথা বলার সময় তার দিকে তাকানোর সময় তিনি হঠাৎ করে বুঝতে পারলেন, সহ্য করতে পারছেন না অবস্থাটা। তিনি তার কপালে হাত দিয়ে দোয়া যখন পড়লেন, তারা কোথায় হারিয়ে গেল, আর দেখা গেল না। পিছন থেকে আর লোকজন পিছনে আর সুপারি গাছে যাদের দেখতে পাচ্ছিলেন তাদেরকে দেখা গেল না। এবার কপালের দোয়া পড়তেই লোকটা সুস্থ ফিল করছে। তিনি বললেন, দেখেন, আমি আপনাকে কিছু কথা বলার জন্য এখানে ডেকেছি। আসলে আমি খুব আমি অত সচ্ছল একজন মানুষ না। আমি তাও আল্লাহর রাস্তায় থাকতে চাই। আল্লাহর রাস্তায় কেউ না খেয়ে মরে না, এই কথা আমাকে একজন বলেছে দেখে আমি আল্লাহর রাস্তায় এসেছি।
আসলে কিছু কারণ ও ঘটনা আপনাকে বলতে চাই। কিভাবে আমি আপনাকে বলবো সেটা আমি জানি না। আপনি কিছুক্ষণ যাবৎ বাইরে তাকিয়েছিলেন। আমার কাছে মনে হচ্ছে আপনি কিছু দেখতে পাচ্ছিলেন। আপনি যখন আমার কপালে পানি দেন তখন আমি অনেক সুস্থ বোধ করেছি। আপনি যখন বাসের মধ্যে আমার শরীরে পানি দেন আর বাসের মধ্যে আপনি যখন আমাকে দেখছিলেন, ধরছিলেন, তখন আমি খুব সুস্থ বোধ করছিলাম। একটু আগে তিনি তাহাজ্জুদ নামাজের জন্য উঠবে এমন সময় মসজিদের চাপ্পলের পেছনের দেয়াল থেকে হঠাৎ করে তার বোন ডাকতে থাকে তাকে। তিনি প্রথমে অগ্রাহ্য করলেও পরে সাথে সাথে তিনি নিচ থেকে হঠাৎ সেই চাপ্পলের দিকে যায়। তার শরীর তাকে নিয়ে যাচ্ছিল। তিনি বের হয়ে যান এবং গলার স্বরটা আস্তে আস্তে সেই সুপারির গাছের দিকে চলে যায়। তার বোন সুপারির গাছের দিকে চলে যাচ্ছে। তিনি শুনতে থাকেন তার বোন তাকে বলছে, ভাই, ও ভাই, ভাই না আমার, আমাকে তুই নিয়ে যা, আমি শান্তিতে নাই, আমার অনেক কষ্ট, আমার ওরা খেয়ে ফেলবো রে, তুই আমারে পারবি বাঁচাইতে? তুই ছাড়া এই অন্ধকারে আমার আর কেউ নাই রে, তুই আল্লাহর ওয়াস্তে আমারে একটু নিয়ে যা, আমি আর থাকতে পারতেছি না। তো তিনি এই কথাগুলো শোনার পর আর শরীরে শোক মানে কোনো ধরনের কন্ট্রোল পাচ্ছিলেন না। তিনি সুপারি গাছের পাশ দিয়ে রাস্তার দিকে চলে যায়। তো সুপারি গাছটা ক্রস করতে একটা জঙ্গলের মাঝখান দিয়ে। সেখানে তিনি দেখেন 4-5 জন মহিলা তার বোনের পায়ের আঙ্গুল কাটছে বটি দিয়ে ওই জঙ্গলের ভেতরে। তিনি হঠাৎ করে চিৎকার দেন খুব জোরে এবং চিৎকারের এক পর্যায়ে তিনি দেখেন যে তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তিনি দৌড় দেওয়ার সময় দেখেন যতই তিনি দৌড়াচ্ছেন ততই তার মাটি নিচে যাচ্ছে এবং তিনি মাটির নিচে ঢুকে যাচ্ছেন। আর তিনি দেখেন পিছনে তাকিয়ে সেই ক্ষুধার্ত কয়েকজন জন্তু তার বোনের মাথায় কামড় দিয়ে মাথাটা ছিঁড়ে ফেললো শরীর থেকে। তিনি দৌড়াচ্ছেন, কোথায় যাচ্ছেন, কোথায় যাবেন তিনি জানেন না। তিনি দৌড়াতে পিছনে তার মাটি পড়ে যাচ্ছে এবং তিনি দৌড়াতে একটা হুজুর স্বরূপ একজন মানুষ পান। সেই হুজুর তাকে বলে, তুমি মসজিদ থেকে অনেক দূরে চলে এসেছ, তুমি এক কাজ করো, এই দোয়াটা পড়ো আর গাছের এই ডালটা তোমার হাতে নাও, ধীরে ধীরে এগোতে থাকো, আমার পেছন পেছন আসবে, মসজিদের কাছ পর্যন্ত তোমাকে আমি এগিয়ে দিয়ে চলে যাব। সেই হুজুর বললেন, দেখো আমার পেছনে পেছনে আসবে, কোনো দিকে তাকাবে না, ভয় পেতে পারো, চুপ করে মাথা নিচু করে রাখবে। সেই লোকটা জাহিদ ভাইয়ের মানে ওই ভাইয়ের সামনে ছিল। তো সুপারি গাছের নিচে আসতেই লোকটা হাওয়া হয়ে গেল এবং দৌড়ে চিৎকার দিতে দিতে তিনি এখানে চলে এসছে। কারণ ওই সুপারি গাছের কাছে আসতেই যেই লোকটা তাকে বাঁচালো তিনি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। এটা দেখার পর তিনি ভয় পেয়ে যান। তো শুরুর দিকের ঘটনা, তো তিনি এই কিছু ঘটনা তাকে বলতে চাচ্ছিল যে এটা তো এখনের ঘটনা, আমি আপনাকে আমার পেছনের কিছু ঘটনা বলতে চাই। তো আসলে তিনি শুরু থেকে ঘটনা বলেন, তিনি তখন ক্লাস 10-এ পড়তেন আর তখন তার বোন পড়তো কলেজ শেষ করে ভার্সিটিতে উঠবে এরকম আর কি। তিনি বোনকে লেখাপড়ার জন্য রিক্সা পর্যন্ত চালিয়েছেন। বোনটা তার টাকায় পড়াশোনা করত, তিনি পড়াতেন। বোন ছিল তার 3 থেকে 4 বছরের বড়। তার বাবা মা মারা যায় 1992 সালে ঢাকা থেকে মাগুরা যাবার পথে ও রোড অ্যাক্সিডেন্টে। এরপরে যা করার তিনি করেন তার বোনের জন্য তখন পর্যন্ত করে যাচ্ছিলেন। তো একদিন রাতের বেলা তার বোন পড়াশোনা করছে। তো এখানে কাহিনীটা হচ্ছে তার বোন আর তিনি একসাথেই থাকতেন মাগুরাতে। তো ঘটনাটা সেদিনের ঘটনা, যেদিনের ঘটনা তিনি বলছিলেন যে পড়াশোনা করছিল রাত্রেবেলা তার বোন। পড়াশোনা যেদিন প্রথম টের পায় সেদিন পড়াশোনার এক পর্যায়ে তার বোন মৃগী রোগীর মতো কাঁপতে শুরু করে, মাটিতে পড়ে যায়, জিভে কামড় লেগে যায়, একাকার অবস্থা, রক্ত ঠোঁট দিয়ে পড়ছে, একটা সময় বেহুশ হয়ে যায়। আপনারা জানেন মৃগী রোগী যারা সিজার অ্যাটাক আসে তারা এরকম ফিল করে। হাসপাতাল থেকে ডাক্তার বলে সিজার অ্যাটাক হয়েছে, তো আপনার এই বোনের সমস্যার কারণে এটার কারণে এরকম হয়েছে, আপনার বোনের শরীর ভালো হওয়ার পর আপনারা নিয়ে যেতে পারেন। তো তিনি বলেন যে তুই তো অন্য রুমে ঘুমিয়েছিলি। কাহিনী হলো তার বোন তার রুমে পড়াশোনা করছিল। তিনি দেখেন উপরের সিলিং থেকে রক্ত পড়ছে। তার বোন বলছে তুই তো অন্য রুমে ঘুমিয়েছিলি, আর তিনি তার রুমে পড়াশোনা করছিল। তিনি হঠাৎ করে দেখে তার সিলিং থেকে রক্ত পড়ছে এবং তার মুখের উপর রক্ত পড়ছে। তার চুলের মুঠি ধরে উল্টা করে শরীরের উপর কে জানি দাঁড়িয়ে আছে। তার মনে হতে লাগলো ঘরের মধ্যে অনেক মানুষ হাঁটছে, অনেকে হাসছে। তিনি এরপর আর কিছুই মনে করতে পারেনি। তার জিহ্বার অবস্থা খুব খারাপ, তিনি কথা বলতে পারছিল না। এইভাবে ভাবতে লাগলেন আসলে তিনি কাহিনী কি। এবং এটা কিন্তু তার বোন
হালকা ঠিক হওয়ার পরে হাসপাতালে তাকে ঘটনাটা শেয়ার করে। তিনি একদিন হাসপাতালে তার বোনকে ওই অ্যাটাক হওয়ার পরে রেখেছিলেন। তো সেখানে হাসপাতালে ছোট্ট একটা ক্লিনিক, ওই ক্লিনিকে রেখেছিলেন। এরপর তাকে বাসায় নিয়ে আসা হয়। তো তিনি একজন হুজুরের কাছে যান। তখন এই হুজুররা বেশি রকমের এই হোমিওপ্যাথি এবং হুজুর টাইপের লোকজনের কাছে যাওয়া হয়। তো হুজুর বলেন, তুমি সাবধানে থাকো, পরিস্থিতি ভালো না, পারলে বাসাটা ছেড়ে দিও। তারা সেই বাসাটা ছেড়ে দেয় এবং আরো দূরে একটা বাসায় থাকা শুরু করে। কেন বাসায় থাকে, কেন তাদের নিজের বাসায় থাকে না, সেগুলো আমরা পরে বলবো। তিনি আলমারির দোকানে চাকরি করতেন তখন। তো ওইখানে ছোটখাটো চাকরি করতেন। তার বোন টিউশনি করে খুব কষ্টে করে থাকতো, তারা দুজন মিলে খুব কষ্টে থাকতো। এই ঘটনা পেরুবার পর প্রায় সময় বাসার রান্নাঘর থেকে তার বোন খুব উদ্ভট গন্ধ পেত। তাদের ঘরটা ছিল টিনের চাল। তো সেই রান্না করার জন্য তখন চুলা ছিল একটা, আর 2 পরিবারের জন্য একটা চুলা। তারা প্রায় বলতো পাশের ভাড়াটিয়াদের যে আপনারা যে ময়লা ফেলেন সেটা এখানে রাইখেন না, এখান থেকে সরাই ফেলেন, গন্ধ ছোটে। তো তারা বলে আমরা তো এমন কিছু রাখি না যে এরকম গন্ধ ছোটে। তো তিনি বলে মরা মানুষের গন্ধ। তো এটা প্রমাণ হয় যেদিন তিনি গন্ধ পাচ্ছিলেন, পটকা মানুষ পচা গন্ধ, মানুষ মরে গেলে যেরকম গন্ধ আসে সেরকম। সেদিন সাথে সাথে সেই বাড়ির ভাড়াটিয়ার লোকদেরকে ডেকে আনা হয়। তারা বলে কই, আমরা তো কোনো গন্ধ পাচ্ছি না। শুধুমাত্র তারা না, তারা আরো কয়েকজন লোক ডেকে নেয়, কিন্তু কেউ গন্ধ পাচ্ছিল না, কিন্তু গন্ধ পাচ্ছিল সেই আপুটা। তিনি বুঝতে পারছিলেন না এই ঘটনা কেন তার সাথে ঘটছে। কয়েকদিনের মধ্যে তিনি একটা স্বপ্ন দেখেন, তার বোন। সেই স্বপ্নের মধ্যে তার বাবা মা তার কাছে আসে, বলে চল তুই আমাদের সাথে, এখানে তোর অনেক কষ্ট হচ্ছে। তো তিনি তার ভাইকে এই বিষয়টা বলেন। তো তিনি কিছু বুঝতে পারেন, তার ভাই কিছু বুঝতে পারে নাই। তো একদিন রাতের বেলা তার বোনের রুম থেকে হঠাৎ করে চিৎকার শোনে, অসম্ভব চিৎকার। তার বোনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। স্যাভলনের যে টিউব ছিল, সেই টিউবটা ছিল আগে স্টিলের, এখন টিউবটা প্লাস্টিকের, কিন্তু আগে সেটা স্টিলের ছিল। সেই টিউব দিয়ে তার হাত কেটে রক্ত ফিনকি দিয়ে পড়ছে। সেই রক্ত তিনি গামছা হাতের কাছে পাওয়ার পরও সেটা আটকানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই আটকাতে পারছে না। তার বোন একটা সময় অজ্ঞান হয়ে যায়। রক্ত কমে গেলে এমনিতেই অজ্ঞান হয়ে যেতে পারে, যেটা মেডিকেলের ভাষায় বলে হেমোরেজিক শক। তাদের বাসার কাছেই একটা ক্লিনিক ছিল, সেইখানে আবারও তাকে নিয়ে যাওয়া হয় এবং ব্যান্ডেজ করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সদর হাসপাতালে। এবং হাসপাতালে নেয়ার পরে তাকে অপারেশনের মাধ্যমে তার রগ সেলাই করে ঠিক করা হয় এবং পরে বেডে শিফট করা হয়। তো ইতিমধ্যে তিনি কিছু আত্মীয়দের জানিয়েছেন, কিন্তু কোনো আত্মীয় কখন তাদের বিষয়ে কোনো ধরনের সাহায্য করে নাই। তাই তারা আর কোনো আত্মীয়দের কোনো কিছু জানাই নাই তেমন একটা। তার বন্ধু কয়েকজন জানতো, এবং তার বয়সী বা কি, কাকে কি জানাবে। তার বোন জ্ঞান ফেরার পর বলছিল তিনি পড়াশোনা করছিলেন, হঠাৎ একজন লোক তার কাছে আসে। তিনি তাকে বলতে থাকে, তোর বাবা মাকে তোরা কষ্ট দিয়ে মেরেছিস, তোরা তো দোষারোপ, মানে তাকে দোষারোপ করে, তুই তোর বাবা মার জন্য দায়ী, তোকে বেঁচে থাকতে হবে না। আর আশেপাশ থেকে কয়েকজন লোক কথা বলছিল যে তুই মরবি, তোকে তো মরতে হবে, তোর অস্তিত্ব আর থাকবে না, তোর রক্ত খাওয়ার পরে আমাদের কাজ শেষ হবে। কি রে, তোর হাতটা দেখি। তিনি দেখলেন তিনি নিজেই, তার কাছে একটা ছুরি ছিল, সেই ছুরি দিয়ে তার হাত কাটে। এরপরে স্যাভলনের কৌটা তিনি হাতে নেন হাত কাটার জন্য। এরপর থেকে তার এই অবস্থা। তিনি তখন বলে যে আমাদের সাথে যেটা ঘটছে, তুই একটা হুজুরকে দেখা, আমার সাথে যেটা ঘটছে আমি সহ্য করতে পারছি না। তার ছোট ভাইকে বলছে একজন হুজুর নিয়ে আয়, সেই হুজুরকে বাসায় নিয়ে যায়, দেখ কোনো সমস্যা আছে কিনা। তিনি সেই হুজুরের কাছে আবার যায়, তাকে আর পাওয়া যায় না। তিনি অনেক দূর থেকে একজন কবিরাজ নিয়ে আসে। তো কবিরাজ বলতে তিনি, ওই লোকটা একটা পাগল কিসিমের মানুষ ছিল। তিনি তাদের সাথে তার বাসায় যান। তার বোন তখন হাসপাতালে। বাসায় কবিরাজ ঢোকার পর বলেন, তোদের সাথে খারাপ সঙ্গ আছে, তোদের শেষ করার জন্য খারাপ সঙ্গ ঘোরাফেরা করছে, যখন চান্স পাবে তোদের শেষ করে দিবে, আয় তো দেখি। এই বলে তিনি তার বোনের বিছানা তোলে। তো বিছানার খাটের ওই জাজিম তুলতেই তিনি দেখেন ছোট ছোট হাড়গোড় ব্যাঙের। পরে জানা যায় পরে দেখা যায় যে ব্যাঙের হাড়গোড়ের সাথে সাথে কর্নারে কর্নারে অসংখ্য তাবিজ। সেই তাবিজের ভেতরে কি লেখা ছিল তিনি তা বোঝেননি। তো তাবিজগুলো আগুনে দেওয়ার সাথে সাথেই খুব জোরে জোরে শব্দ হচ্ছিল। তো কবিরা চলে যাওয়ার পর বেশ কিছুদিন তাও তারা বছরখানেক বেশ ভালো ছিল। তার বোনের আর বছরখানেক কোনো প্রবলেম হয় নাই। তারা সেই বাসায়ও ছেড়ে দিয়েছিলেন এবং নতুন বাসায় ওঠেন। একটা সময় নতুন বাসায় তারা ঢাকায় চলে আসে এবং জীবিকার তাগিদে ঢাকায় চলে আসতে হয় তাদের। ঢাকার মুগদার আশেপাশে তিনি তার বোনকে নিয়ে থাকা শুরু করেন এবং একটা বিশ্ববিদ্যালয়ে তিনি তার বোন পড়ার সুযোগ পায়। তার বোন
শুরুর দিকে হোস্টেলে থাকলেও পরে তারা যে বাসা ভাড়া করেছিলেন সেই বাসা ভাড়া করে থাকা আরম্ভ করেন, কারণ হোস্টেলে তার মুভমেন্ট এবং তার চলাফেরা তার নিজেরই ভালো লাগছিল না। তার মনে হচ্ছিল তিনি অন্যকে ডিস্টার্ব করছেন। কয়েকদিন হোস্টেলে থাকার পরে তিনি চলে আসেন। তাদের 2 রুমের বাসা, তখন ভাড়া কম ছিল এবং তার বোন তার বান্ধবীদের বোন ও ভাইদেরকে পড়াতেন, কয়েকজন বান্ধবীর। তো তখন কিছু ভালো কিছু টাকা পয়সা আসতো, ভালো চলছিল। আত্মীয়দের তখন খোঁজ খবর নেওয়ার ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। তার আত্মীয় স্বজন তাকে তার বোনের বিয়ের কথা জানান। ঢাকায় তিনি মিশুক চালাতে শুরু করেন। তিনি পড়ালেখা আর কন্টিনিউ করতে পারলেন না। ড্রাইভিং শিখে তখন তিনি মিশুক চালাতেন এবং চলে যেত, এটা দিয়ে মোটামুটি তাদের চলে যেত। বিয়ের কথাবার্তা এদিক সেদিক থেকে আসতে শুরু করে। তার বোন পড়াশোনা শেষ করে বিয়ে করবেন এরকম জানিয়ে দেন। তার বোনের পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল। আমি বলবো না কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিনি। এটা 1992 পরের ঘটনা এবং 95 থেকে 97 দিকের ঘটনা। এরকম সময় শীতের মধ্যে রমজান, 2য় অথবা 3য় রমজানে তখন সাহারির জন্য উঠবে। হঠাৎ এই ভাই লক্ষ্য করলেন জানালা দিয়ে তার রুমের ভেতর দিয়ে অন্ধকারের মধ্যে তার বোনের রুমের মধ্যে নিঃশব্দ বোরকা পরা কয়েকজন মানুষ ঢুকলেন। তিনি পরিষ্কার আবছা অন্ধকারে পরিষ্কার দেখতে পেলেন। তিনি ধীরে ধীরে তার বোনের রুমে নক করে রাতের বেলা, যেহেতু কোনো শব্দ পাওয়া যায় না, তার বোন কোনো শব্দ করছে না, তিনি সেই উঠে বসেন এবং সেদিন রাতের বেলা সেহরির সময় তার বোনকে তুলতে গেলে তার বোনের রুমের লকটা ভেতর থেকে করা। তিনি অনেক জোরে জোরে ধাক্কাধাক্কি করলেও ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। খাওয়া দাওয়া সব তার বোনের রুমেই, কোনো শব্দ নেই তার বোনের রুম থেকে। তিনি সেই দরজা ভাঙার চেষ্টা করলে তার বোন হঠাৎ দরজা খোলে। তিনি দেখেন তার বোন তার বোন ঘুমে, এরকম কখনো হয় না নর্মালি। তার বোন দরজা খুলে জিজ্ঞেস করে, কিরে তুই কখন এলি, কখন আসলি? তো তিনি বুঝলেন তার বোনের মাথায় ঠিক নাই, কারণ রাত্রেবেলা তিনি বাসায় ঘুমিয়েছিলেন। তার আবার ঝামেলা শুরু হয়েছে। তিনি দরজা খুলে লাইট দিতেই দেখেন তার বোন মাথা ধরে পড়ে যায়। কোনো কিছু আহামরি সেদিন ছিল না, কিন্তু তার বোনের শরীর ভারী লাগা শুরু করে দেয়। হাসপাতালের ওষুধ খেয়ে বাসায় হাসপাতালে যায় এবং ওষুধ দেয়। তো তারা আবার বাসায় চলে আসে। পরের দিন তার এক বন্ধুর বাবা তাকে একজনের খোঁজ দেয়। সেই হুজুর তাকে পুরান ঢাকার কোনো এক স্থানে গিঞ্জি, সেই স্থানে যাওয়ার পরে সেই লোক বলে, দেখো তোমাদের সামনে ঘোর বিপদ, তুমি তোমার বোনকে এই পানিটা খাইয়ে দেখো, চোখে চোখে রেখো, চেষ্টা করো সে যেন কিছুতেই বাইরে না যায়। তার কথা মতো কাজ শুরু হয়ে যায়। 4-5 দিন পর, সেদিন 8ম রমজান, রাতের বেলা তিনি দরজা নক করছেন। সেদিনের মতো তিনি দরজা খুলছেন না, এবার তো আরো খুলছেন না। এক পর্যায়ে ঘরের ভেতরে সেদিন বাড়িওয়ালা কোনো একটা কারণে শাবল 2 দিন যাবৎ তার বাসায় রেখেছিল। সেই শাবল দিয়ে তিনি দরজা ভাঙার চেষ্টা করেন এবং ভাঙেন। দরজা খুলে দেখেন তার বোন ফ্যানের সাথে ঝুলছে। এতদিনের এই কষ্টের পর যখন আপনি এই দৃশ্য দেখবেন যে আপনার বোন আপনার ফ্যানে ঝুলছে, আর সেই পায়ের থেকে রক্ত ঝরছে, পায়ের রগগুলা সব কাটা, আপনি কি করবেন? তার বোন ছাড়া তার আর কেউ নাই। ঘটনা 1997 সালের। তার বোনের লাশ নিয়ে যাওয়া হয় আজিমপুরের গোরস্থানে এবং সেখানে দাফন করা হয়। আজও আজিমপুর গোরস্থানের মাঝামাঝি সেই কবরস্থানে তিনি যান। তো দাফন করার সময় শুধু তার বন্ধু ছাড়া পরিবারের আর কেউই ছিল না। তার বোন যেদিন মারা যায় সেদিন থেকে তার বাসার ভেতরে শুধু তিনি তার বোনের শব্দ পেতেন। যেভাবে তার বোন হাঁটতো ঠিক সেই হাঁটার শব্দ। প্রথম তিনি চিন্তা করেছিলেন মানুষ মারা গেলে হয়তো হ্যালুসিনেশন থেকে এরকম হতে পারে, এবং প্রথম তিনি ভয়ও পেয়েছেন। এরপর থেকে সত্যি ভয় পাওয়া শুরু করেন। আস্তে আস্তে তার বোন তার স্বপ্নে আসা শুরু করে, প্রায়ই দেখা যায়। আর সবসময় তার ঠোঁট বেয়ে রক্ত ঝরা অবস্থায় তিনি তার বোনকে স্বপ্নে দেখেন, যা ছিল ভয়ঙ্কর। তিনি ঘেমে প্রায় সময় এরকম ঘুম থেকে জেগে উঠতেন। তার বোন মারা যাবার পর মসজিদে কাটাতে শুরু করেন তিনি। এসব শব্দ থেকে বাঁচার জন্য প্রায়ই মসজিদে ঘুমিয়ে পড়তেন তিনি। সেই বাসা ছেড়ে তিনি আরেক বাসায় ওঠেন, একা থাকা শুরু করেন। তার বয়স তো খুব বেশি না। এই অল্প বয়সে তিনি এই কষ্টের কথাগুলো তার কয়েকজন বন্ধু ছাড়া আর কাউকে বলতে পারেননি। একদিন এক জায়গায় খাবার খাওয়াবে, সেখানে গেলে একজন পীরের সাথে তার দেখা হয়। প্রথমে পীর তাকে বলেছে যে তোমাদের সাথে তোমার শত্রু জুড়ে আছে, তোমার শত্রুরা তোমাকে মেরে ফেলতে চায়, তুমি একবার আসো আমার এখানে। কিন্তু কাজের জন্য তিনি আর যান না এবং ঠিকানাটাও ভুলে যায়। সেই থেকে তিনি প্রায় সময় ভুলে যায় তিনি কোথায়, তিনি মনে করতে পারেন না। প্রায় তিনি তাকে নিজেকে অন্য জায়গায় আবিষ্কার করে।
তিনি যে জায়গায় ছিলেন সে জায়গা থেকে ভুলে যান। পরে যখন আবিষ্কার করেন তখন তার মাথা খারাপ হয় যে আমি এখানে কেন। তাকে কে যেন ভয় দেখায় প্রায় সময়। তার বোনের ভয়েস তিনি প্রায় শুনতে পান। কেন তার বোন মারা গেল, কেন তিনি গলায় ফাঁসি দিলেন, এই জিনিসগুলো তিনি বের করতে পারেন নাই। পুলিশকে কি জানাবে? টাকা পয়সার বিষয় আছে, লোকজন জানাজানি হয়ে গেলে দাফন নিয়ে ঝামেলা করবে। সেই দাফনের কাফনের কাপড়ও তিনি পরে ঘুমের মধ্যে প্রায় সময় দেখতে পান এবং বহুবার দেখেছেন। ফজরের আজান হচ্ছে মসজিদ থেকে। রেফাত ভাই বলে, দেখেন আপনি আমার আশেপাশে থাকেন, বেশি একটা বের হয়েন না। জঙ্গল থেকে আমার লোকই আপনাকে এখানে নিয়ে এসছে আল্লাহর ইচ্ছায়, না হলে একটা ঘোর বিপদ ছিল। আপনি একদম মসজিদ থেকে বের হবেন না। দিনের আলো থাকতেই বাথরুম ব্যবহার করবেন, আর রাতের বেলা কাউকে না কাউকে নিয়ে পাশের বাথরুমে যাবেন। এর মধ্যে তার কোনো পরিবর্তন না দেখা গেলেও তিনি বেশ চুপচাপ হয়ে গেলেন। আগে যেমন হঠাৎ নিজেই হাসাহাসি করছিলেন, সেটা বন্ধ করে দিলেন। চুপচাপ খেতেন, খুব একটা কথা বলতে চাইতেন না, বলতেন না। সবাই টুকটাক কথা বলেও তিনি কোনো কথা বলতেন না। এবং সেই প্রায় দীর্ঘ 3 মাস তাদের সাথে রেফাত ভাই ছিল এবং তার সাথে ছিল। এর মধ্যে তিনি তেমন একটা ঝামেলা আর দেখেননি এবং চুপচাপে ছিলেন। তিনি সারাক্ষণ কোরআন নিয়ে থাকতেন, বের হতেন না, তেমন প্রবলেমও ছিল না। রেফাত ভাই আগেই জেনেছিল তার নামে 199টা তাবিজ পুঁতে রাখা আছে তাদের গ্রামের বাড়িতে, তার বাবার ভিটা বাড়ির নিচে এবং তার বাবার সম্পত্তির সহিত পুকুরের গভীরে। তারা চাচাদের সাথে প্রথমে থাকলেও পরবর্তীতে তারা চলে যায় সেই বাসা থেকে। তার বড় চাচার ছেলে তার বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিল এবং তার সম্পূর্ণ ভরণ পোষণ দিতে চান, কিন্তু তার বোন সাফ মানা করে দিয়েছিলেন। তার বোনের কথা, তিনি এরকম আত্মীয়দের মধ্যে বিয়ে শাদী করতে চান না। তাই তার বড় চাচা সহিত তার ছেলেকে মানা করে দেওয়া হয়, কারণ সম্পত্তির ইজিলি নেওয়া যেত আর কি তার বোনকে বিয়ে করলে। এরপরে তারা সেখান থেকে চলে আসেন, কারণ তার সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয়। প্রথমে মারা যাওয়ার সময় একটু ভালো চোখে দেখে, পরে আর কেউ তাদের সাথে তেমন একটা কথা বলতো না। এক পর্যায়ে সেখানে থাকলে কাজকর্ম কিছুই হতো না, তারা সেখান থেকে বের হয়ে যায়। তারা বড় চাচার ছেলে তাদের একরকম চলে যাওয়া তাকে মানা করা পছন্দ করতে পারে নাই। তাই তিনি একজন শ্মশানের তান্ত্রিকের কাছে যান। সেই তান্ত্রিকের কাছে গেলে তার বাবাকে নিয়ে যায় এবং তার বাবা ছেলে মিলে তাদের শেষ করে দেওয়ার জন্য ফোন দিয়ে আটে। আস্তাগফিরুল্লাহ। মানুষের খারাপ হওয়ার নেচার এবং সম্পত্তির লোভ কত খারাপ দিকে নিয়ে যেতে পারে। তার বোন ফাঁসি দিয়ে মারা যায়নি, 3 জন মহিলা জিনদের চালান দিয়ে তাকে উদ্বুদ্ধ করা হয় ফাঁসির জন্য। ফাঁসির সময় তার বোন কিছুই জানত না এবং সে চলে যায় এই দুনিয়া থেকে তার অজান্তেই। তার বোনের ভয়েস নিয়ে কথা বলে সেই 3টা মহিলা জিন, এরা মানুষের রক্ত খায়। তার বোন মারা যাওয়ার পর তার বোনের শরীর ধবধবে সাদা ছিল। কেউ বোঝেনি, কেউ কিছুই বোঝেনি। তাদের কাজ তারা করে নিয়ে গেছে। আর এই ভাইকে শেষ করে দেওয়ার জন্য আরো 2 জন জিন চালান দেওয়া হয়। তাকেও ধুকে ধুকে মেরে ফেলা হবে, যাতে কোনোভাবে গ্রামের এই সম্পত্তি কোনোভাবে তারা সেজন্য ক্লেম করতে না পারে। রেফাত ভাইয়ের কিছু বলতে হয়নি, তার ওস্তাদরা আর কিছু শুনতেও চায়নি কি করতে হবে। কিছু মানুষের উপকার এমনি এমনি করতে হয়। পরের দিন তাদের সাথে কথা বলে রেফাত ভাইকে জানিয়ে দেওয়া হয় তার সাথে কি হয়েছে। রেফাত ভাইকে তার ওস্তাদরা জানিয়ে দেয়। আসলে তারা 3 জন মহিলা জিনের লোক এবং তারা চলে যাবে, কিন্তু ওই জিনের সাথে রেফাত ভাইয়ের ওস্তাদরা কথা বলে, সবাই কথা বলে। তারা বলেছে তারা চলে যাবে, কিন্তু সেই মহিলা জিন তাদের নাও ছাড়তে পারে। তাদের সাথে কথা বলা দরকার, কারণ ওই বর্তমানে যে 2 জন ছিল তারা চলে যাবে, কিন্তু ওই মহিলা জিনগুলোকে সরানো যাচ্ছিল না। তো তাদের সাথে কথা বলা দরকার, এই জন্য এই ভাইকে লাগবে। তো তিনি তাকে জানান যে ঢাকায় যাওয়ার পর আপনার সাথে আমার দেখা করতে হবে। তো ঢাকায় যাওয়ার পরে রেফাত ভাই ওই ভাইকে সবকিছু খুলে বলেন এবং তিনি রাজি হন। কুরআন শরীফ থেকে তখন সেদিন একটা সূরা পড়তে পড়তে তাদেরকে কিছু নিয়ম পালনের মাধ্যমে ভেতরে নেওয়া হয়। ওই মুহূর্তে সেই ভাইয়ের, জামিল ভাইয়ের পরিচিত এক ভাই সে সময় উপস্থিত ছিল, কারণ একজন লোক সাথে থাকলে সুবিধা হয় কি না কি হচ্ছে তা পর্যবেক্ষণ করার জন্য, এবং সে পরিচিতই হবে এবং সে সব ঘটনা জানেন। সেই 3 জনের একজন মহিলাকে ডাকা হয় সেই ভাইয়ের ভেতরে। তো মহিলার অনেকক্ষণ আস্তে আস্তে কিছুক্ষণ পর তার শরীরের ভেতর থেকে মহিলাদের মতো শব্দ আসতে থাকে। এরপর জানা গেল যে যেই লোক শ্মশান থেকে তাদেরকে এখানে পাঠিয়েছে সে আর বেঁচে নাই। তার কাছে কিছু জিনিস আছে, সেই জিনিস সহ পুকুরের মধ্যে কিছু জিনিস রাখা আছে। তো সেই সব তাবিজ উঠালেই তারা এখান থেকে যেতে পারবেন, নাহলে তারাও এখানে আটকানো। দীর্ঘ 1 মাস যাওয়ার পর উঠানোর চেষ্টা করা হয়। সেই পুকুরের পানি সরিয়ে ফেলার সময় তো আরো হুলস্থুল কাণ্ড।
সেই পুকুরের পানি সরাতে দিবে না কিছুতেই। এলাকার মাতবর ডেকে অনেক কষ্টে কিছু বুঝিয়ে সেই পুকুরের পানি সরানো হয়। পরে সে কোনো রকম সেই পানি সরিয়ে সেই পুকুর থেকে 111টি তাবিজ পুঁতে রাখা অবস্থায়, জট বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় এবং সেটা উদ্ধার করানোর জন্য অনেক প্রসিডিওর করা হয় এবং এটার হেল্প করে শুধুমাত্র ওস্তাদরা রেফাত ভাইয়ের। এবং ভিটার নিচে পাকা করে তখন ফেলা হয়েছে, তারা দখল করে ফেলেছে সবকিছু। সেই পাকা ভেঙে, ভিটাটা পাকা ছিল, সেই পাকা ভেঙে সেখান থেকে বাকি 88টা তাবিজ উদ্ধার করা হয়। রেফাত ভাই ফিল করেছেন কিছু একটা এতক্ষণ ছিল, সেটা আর নেই, চলে গেছে। তিনি ঢাকায় আসেন এবং তার সাথে দেখা করলে বোঝা যায়, আপনি বুঝবেন আশেপাশের লোকজন যদি অসুস্থ থাকে, তাকে যদি কয়েকদিন পরে দেখেন আর সে যদি সুস্থ হয়, আপনি বুঝে যাবেন। বুঝে যাচ্ছিল যে তিনি সুস্থ। এই প্রথম তাকে হাসতে দেখা গেল। রেফাত ভাই তার হাসি দেখে আশ্বস্ত হলেন এবং সেখান থেকে চলে গেলেন। এরপরে আর তার সাথে কোনো কন্ট্যাক্ট হয় নাই। আসলে রেফাত ভাই তার সাথে বেশি, মানে এরকম না যে তার বয়স খুব বেশি, এবং তার মধ্যে একটা মায়াবী চেহারা এবং আল্লাহর প্রতি ভালোবাসা এবং আল্লাহর রাস্তা দেখে রেফাত ভাই তাকে সাহায্য করার চেষ্টা করেছে। আসলে আল্লাহ সাহায্য করেছে রেফাত ভাইয়ের মাধ্যমে। তাই যত বিপদ আসুক না কেন, আমরা উপরে স্মরণ করি, রাস্তা আল্লাহ তাআলা এমনি বের করে দিবেন। তো এই ছিল ঘটনা, এবং আশা করছি আপনাদের ঘটনাটা ভালো লাগবে। ভালো লাগছে, আপনারা বেশি বেশি কমেন্ট করতে থাকুন। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যেই স্টোরিটি আমি শেয়ার করতে যাচ্ছি, এটি আমাকে দিয়েছেন আবিদ নামে আমাদের একজন লিসেনার। চমৎকার একটি স্টোরি আমাদেরকে দিয়েছেন। এই স্টোরিটি মূলত তার দাদার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটির সময়কাল 1950 সাল থেকে 55 সালের মধ্যবর্তী কোনো একটি সময় হবে। ওনার দাদার নাম বেলায়েত হোসেন খান। স্থানীয় একটি মসজিদে দীর্ঘদিন ইমামতি করতেন, যার ফলে এলাকার মানুষের কাছে উনি কিন্তু খুব পরিচিত একজন নাম। উনি বিয়ের পরে শ্বশুর বাড়িতে একবার শ্বশুরের অসুস্থতার খবর শুনে দেখতে যান, এবং ওই দেখতে যাওয়ার সময় এবং ফিরে আসার সময় ভয়ানক কিছু ঘটনা ঘটে। সেই ঘটনাটি আবিদ আমাকে পাঠিয়েছেন এবং আমার মাধ্যমে ভূত.com লিসেনারদেরকে শেয়ার করার জন্য। এই ঘটনাটির যে স্থান, এটি মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জ জেলার গড়পাড়া উপজেলার হরগজ নামক একটি জায়গায় বা গ্রামে এই আবিদের দাদা বিয়ে করেন। আর আবিদের দাদার মেইন যেই গ্রামটি, এই গ্রামের নাম হচ্ছে চরগড়পাড়া। চরগড়পাড়া থেকে হরগজ গ্রামে যাওয়ার ক্ষেত্রে মধ্যবর্তী জায়গায় বুড়িগঙ্গা নদীর একটি নালার মতো একটা জায়গা পড়ে। তো এই নদী কেন্দ্রিকও আমাদের আজকে কিছু বিষয় আমরা ঘটনা শুনতে পাব। প্রিয় লিসেনার্স, আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনাতে। শুরুতেই বলেছি ঘটনাটির সময় 1950 সাল থেকে 55 সালের মধ্যে কোনো একটি সময়। কোনো এক বিকালে আবিদের দাদা বেলায়েত হোসেন খান, উনি খবর পান ওনার শ্বশুর খুব অসুস্থ। তো যেহেতু উনি নতুন বিয়ে করেছেন আর ওনার ওয়াইফ আবিদের দাদি, উনিও স্বামীর বাড়িতে নতুন এসেছেন, যার কারণে স্বাভাবিকভাবে বাবার অসুস্থতার খবরে তিনিও খুব বিচলিত হয়ে পড়েন। উনিও কান্নাকাটি শুরু করেন যে উনি বাবাকে দেখতে যাবেন, কিন্তু আবিদের দাদা উনি তাকে বুঝান যে আমি আগে দেখে আসি অবস্থা কেমন, মনে হয় অতটা সিরিয়াস না, আমি একাই যাচ্ছি, তুমি বাড়িতে থাকো, রাতের বেলা এখন যাওয়ার দরকার নেই। এখানে একটা বিষয় বলে রাখি যে চরগড়পাড়া থেকে হরগজ গ্রামের দূরত্ব পায়ে হাঁটা পথ প্রায় 1.5 ঘন্টার মতো। তো যেহেতু 1.5 ঘন্টা খুব একটা বেশি সময় নয়, এশার নামাজ পড়ে উনি হরগজ গ্রামের দিকে রওনা দেন। এমনিতেই তো গ্রামে আসলে ওই সময় ইলেকট্রিসিটি ছিল না, আর এশার নামাজের পরেই চারদিকে শুনশান নীরবতা।
আগের দিনে মানুষ হারিকেন বা কপিবাতি কিন্তু রাতের বেলা চলার সময় ব্যবহার করতেন, এবং রাতের বেলা চলার সময় হাতে কিন্তু একটা লাঠি নিয়েও মানুষ বের হতেন, কারণ রাতের বেলা চলাফেরার ক্ষেত্রে অনেক সময় সাপ, কুকুর, শেয়াল এরকম অসংখ্য জিনিস রাস্তার মাঝখানে চলে আসে, আক্রমণ করে বসে, যার কারণে লাঠি নিয়ে সাধারণত চলাফেরা করতে হয়। তো ওখানে যাওয়ার জন্য, হরগজ গ্রামে যাওয়ার জন্য শুধু যে একটি নদী পাড়ি দিতে হয় তা নয়, একটি বিশাল চকও পাড়ি দিতে হয়। আর এমন একটা সময় উনি বের হয়েছেন যে এই রাত্রে মানে নদীটা পার হওয়ার জন্য যে কোনো নৌকা যে পাবেন এটা একটা ভাগ্যের ব্যাপার ছিল, কারণ এই সময় আসলে নৌকা পাওয়ার কথা নয়। তারপরও উনি বের হচ্ছিলেন আর চিন্তা করছিলেন যে বের তো হয়ে গেলাম, আল্লাহর নামে ইনশাল্লাহ পেয়ে যাব নৌকা। এই চিন্তা করে উনি দোয়া পড়তে পড়তে এগোতে থাকেন। যেতে যেতে প্রায় মাইল খানেকের রাস্তা পার করে ফেলেন। চাঁদের আলোয় বেশ স্পষ্টই দেখা যাচ্ছিল রাস্তা, আর হাতে তো হারিকেন ছিলই। হাঁটতে হাঁটতে আবিদের দাদা নদীর পাড়ে এসে পড়েন। এসে কিন্তু যা দেখেন তাতে কিন্তু ওনার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তিনি দেখেন নদীর ঘাটে একটি নৌকাও নেই, এই পাশেও নেই, ও পাশেও নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পর আবিদের দাদা চিন্তা করেন যে এখন আর যাওয়ার কোনো উপায় নেই, বাড়িতে ফিরে যাই। যখন বাড়িতে ফেরার জন্য উল্টো পথ ধরেছেন, মানে আবার চরগড়পাড়ার দিকে রওনা দিয়েছেন, হঠাৎ ওনার পেছনে পানিতে কলকল কলকল শব্দ মানে উনি শুনতে পান। মনে হচ্ছে কিছু একটা জিনিস এসে নদীর ঘাটে থামল। উনি পিছনে তাকিয়ে দেখেন যে ঘাটে একটি নৌকা বাঁধা। উনি দেখে খুবই অবাক হয়ে যান। মাত্র উনি এখানে তাকিয়েছেন, খুব ভালো করে দেখেছেন, এপাশ ওপাশে কোনো নৌকা ছিল না। হঠাৎ নৌকা কোথা থেকে এলো? তো উনি চিন্তা করেছিলেন হয়তোবা রাতের বেলা উনি দেখতে ভুল করেছিলেন। এই চিন্তা করে উনি ভাবলেন যে তাহলে নৌকা যেহেতু পেয়েছি, নৌকায় উঠে পড়ি। নৌকার কাছে গিয়ে দেখেন নৌকাতে কোনো মাঝি নেই। তো উনি চিন্তা করলেন যে হয়তোবা মাঝি নৌকা এখানে রেখে বাড়িতে চলে গেছে, যেহেতু বইটা টইটা সবই আছে। তো আর এই গ্রামের যারা মাঝির কাজ করেন তাদের সবাইকে উনি মানে চিনতেন বা জানতেন। তো তখন আর অনুমতি নেওয়ার উনি প্রয়োজন মনে করেননি, যার কারণে উনি চিন্তা করলেন যে এটার অনুমতি কি নিব, যেহেতু নাই, আর খুব ইমার্জেন্সি যেহেতু আমি আসছি, আমি নৌকাটা নিয়ে যাই। তো উনি নৌকাটি নিয়ে পার হওয়া শুরু করেন। খুব বেশি দূরত্বর মানে পথ না, খুবই সামান্য একটি পথ। কিন্তু যখনই উনি নৌকা নিয়ে মানে নিজে নিজে চালিয়ে নদীটা পার হচ্ছিলেন, কিছু দূর যাবার পরে বুঝতে পারেন যে কি ব্যাপার, নৌকাটি কেমন যেন ভারী ভারী লাগছে কেন। তো উনি ভারী ভারী হওয়ার কারণটা উনি এটা ফাইন্ড আউট করেন যে নৌকায় অনেক পানি উঠে গেছে। উনি চিন্তা করেন এতটুকু সময়ের মধ্যে নৌকায় এতখানি পানি উঠে গেল। তো যাই হোক, উনি আসলে চিন্তা করেন যে হয়তোবা নৌকায় হয়তোবা ফাটল থাকতে পারে, একটু ফোঁটা বড় থাকতে পারে, যার কারণে হয়তোবা পানি দ্রুত উঠে গেছে। এই চিন্তা করে উনি মানে হাত দিয়েই পানি সেচে ফেলতে থাকেন। ওদিকে আবার এক হাত দিয়ে মানে কিছু সময় বাইতে থাকেন, কিছু সময় পানি সেচতে থাকেন। যেহেতু পথটা খুব বেশি দূরত্বের ছিল না, অল্প সময়ের মধ্যেই উনি নদীর এই পাশে চলে আসেন, মানে হরগজ গ্রামের কাছাকাছি চলে আসেন। উনি আসার পর চিন্তা করেন যে নৌকা যদি নদীর মধ্যে থাকে তাহলে তো আস্তে আস্তে পানি উঠতে থাকবে, পরে আবার ডুবে যেতে পারে। তো যেহেতু এই নৌকাতেই আমাকে আবার ব্যাক করতে হবে, তো এটাকে কষ্ট করে টেনে পাড়ে তুলে আনি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাকে এর মধ্যে আর পানি উঠবে না, আর যাওয়ার সময় খুব সহজে এটাকে নিয়ে আবার চলে যেতে পারবো। তো অনেক কষ্টে উনি নৌকাটা পাড়ে তুলে রাখেন যাতে আর পানি ঢুকতে না পারে। এরপর আবিদের দাদা হারিকেন নিয়ে আবার হাঁটতে থাকেন। সামনে পড়ে বিশাল একটা চক। এই চক পাড়ি দিয়ে 5 মিনিট হাঁটলেই কিন্তু আবিদের দাদার শ্বশুর বাড়ি। ওনার দাদা একটু ভয় ভয় পাচ্ছিলেন, কিন্তু সেদিকে খেয়াল না করে হাঁটতে থাকেন। কিছু দূর যাবার পরে দেখেন বিশাল একটি খড়ের স্তূপ। গ্রামে অনেকে এটাকে কিন্তু খের বলে চিনে থাকে, আমরা খড় বলি, কিন্তু গ্রামে খের বা খ্যার এই শব্দগুলো ইউজ করা হয় আর কি, যেটা মূলত গো খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। দাদা সেটিকে পাশ কাটিয়ে চলে যান। কিছুদূর যাবার পর তিনি চারদিক থেকে শিয়ালের ভয়ানক আওয়াজ শুনতে পান। হাতে যেহেতু লাঠি ছিল, শক্ত করে লাঠিটা হাতে আরো মানে শক্ত করে ধরেন
এবং আপন মনে হাঁটতে থাকেন। কারণ শেয়ালের শব্দ এটা খুব কমন শব্দ, এটা প্যারানর্মাল কোনো কিছু ভাবার কোনো কারণ নেই। ধীরে ধীরে আবিদের দাদা চকটা পাড়ি দিয়ে মেইন রাস্তায় এসে পড়েন এবং সাহস ফিরে পান। আরেকটু হাঁটার পরেই আবিদের দাদা শ্বশুর বাড়িতে পৌঁছে যান। সবাই আবিদের দাদাকে দেখে কিন্তু অবাক হয়ে যায়, এত রাত্রে দাদা একা একা এসেছে। তাই সবাই দাদাকে বকতে থাকেন আর বলেন যে রাতটা থেকে কাল সকালে আসতা। কিন্তু আবিদের দাদা বলেন যে না, আসলে শ্বশুরের অসুস্থতার খবর শুনে চলে আসলাম, তো আপনাদের মেয়েও কান্নাকাটি করছিল, তো ওকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে রেখে এসেছি, এই জন্য আমি আসলাম যে কি অবস্থা দেখার জন্য। তো আবিদের দাদা দেখেন যে ওনার শ্বশুর হাত মুখ ধুচ্ছে, তো মানে উনি বেশ সুস্থ, মানে তখন অবস্থা বেশ ভালোই। যখন দেখলেন যে শ্বশুর বেশ ভালো আছে, তখন আবিদের দাদা বলেন তাহলে আমি এখন বাড়িতে ফিরে যাই, যেহেতু বাসায় আপনার মেয়ে একা রয়েছে, তাছাড়া অনেক কান্নাকাটি করছিল আসার জন্য, রাত হয়ে গেছে, এই জন্য ওকে তো আর আনিনি, তাই এখন চলে যাই, না হলে সে অনেক চিন্তা করবে। এখন এ কথা বলার পরে ওই বাড়ির কেউ আর বাধা দিল না, কারণ সবাই চাচ্ছিল যে রাতটা থেকে যেতে, এত রাত্রে যেন আর কেউ ব্যাক না করে। আসলে তখন খুব যে বেশি রাত তা কিন্তু নয়, চাঁদনি রাত ছিল, কিন্তু খুব বেশি রাত তা নয়। তখন হয়তো বা রাত 10টা বেজেছে, 10টা কি 11টা বেজেছে, আর ফিরে আসতে গেলে আরো 1.5 ঘন্টা সময় লাগবে। কিন্তু গ্রামে রাত 11টা 11:30 কিন্তু অনেক রাত, এটা তো আমরা সবাই জানি, এটা নতুন করে বলার কিছু নাই। তো যাই হোক, যেহেতু সব পরিস্থিতি বিবেচনা করে ওনার শ্বশুর বাড়ির কেউই তাকে আর আসলে বাধা দিলেন না। তবে তারা বললেন যে তোমার শ্যালককে সাথে নিয়ে যাও, ও সকালে ফিরে আসবে, একা একা রাত্রে যেও না। কিন্তু আবিদের দাদা বললেন না, ওর কষ্ট করে এখন আর যাওয়ার দরকার নেই, আমি একাই যেতে পারবো। যদিও উনি মনে মনে একটু ভয় পাচ্ছিলেন, তারপরেও সাহস করে উনি বললেন যে থাক, ওর আর কষ্ট করে যাওয়ার দরকার নেই। হারিকেনের দিকে তেল শেষ হয়ে গেছিল প্রায়, এই জন্য শ্বশুরবাড়ি থেকে হারিকেনে তেলও ভরে দিল। খাওয়া দাওয়া করে আবার রওনা হলেন উনি নিজ বাড়িতে। আর মূল ঘটনা কিন্তু শুরু হয় এই এখন থেকেই। রাত কিন্তু তখন অনেক গভীর, চারদিক নিস্তব্ধ, কোথাও সারা শব্দ নেই। আবিদের দাদার কাছে মনে হচ্ছে যে তিনি ছাড়া মনে হয় পৃথিবীতে আর কেউই নেই, কোনো মানুষ নেই, এই পৃথিবীতে উনি একাই আছেন। কারণ চারদিকে এতটা শুনশান ছিল যে এরকম মনে হওয়াটাই তার জন্য স্বাভাবিক ছিল। মেইন রাস্তা পার করে দাদা হাঁটতে হাঁটতে আবারও সেই চকে চলে আসেন। কিছু দূর যাবার পর আবিদের দাদা দেখতে পান একটা বৃদ্ধ লোক ক্ষেতের মধ্যে মুগুর দিয়ে বড় বড় মাটি ভেঙে ছোট করছে। বয়স আনুমানিক 80 থেকে 90 বছর হবে। হারিকেনের আলোতে আবিদের দাদা স্পষ্ট দেখতে পান বৃদ্ধার গায়ে আসলে তেমন কোনো কাপড়ই নেই, শুধু একটি গামছা দিয়ে নিজেকে জড়িয়ে রেখেছে শরীরের নিচের অংশ। আসলে এটা দেখে ভয় পায় না উনি, কিন্তু বেশ অবাক হন এবং ভাবতে থাকেন যে এত রাতে এই বুড়ো মানুষ কোনো হারিকেন বা কোনো কুপি ছাড়া অন্ধকারে বসে বসে একা কিভাবে কাজ করছে। দাদা মনে মনে ভাবেন যে তাকে ডাকবেন, যেই ভাবা সেই কাজ। দাদা বৃদ্ধকে ডেকে বলেন, কাকা, এত রাত্রে আপনি কিভাবে একা একা কাজ করছেন? আপনার সাথে আলোও নেই, এটা কিভাবে সম্ভব? বৃদ্ধটি আবিদের দাদার কথার কোনো জবাব দেয় না, মানে কোনো পাত্তাই দেয় না। তাই আবিদের দাদা আবারও জিজ্ঞেস করেন একই কথা। এবারও তিনি কোনো উত্তর দেন না। বেশ কয়েকবার প্রশ্ন করার পর লোকটি মেয়েলি আর নাকি নাকি কণ্ঠে, মানে মিশ্র কণ্ঠ, মিশ্র কণ্ঠে বলে ওঠে, তোর কাজে তুই যা, তুই আমাকে কেন বিরক্ত করলি? আমাকে বিরক্ত করার ফল তুই পাবি। একথা শুনে আবিদের দাদা আর দাঁড়িয়ে না থেকে সাথে সাথে সেখান থেকে বাড়ির দিকে রওনা দেন। হঠাৎ করে আবিদের দাদা শুনতে পান পেছন থেকে অনেকগুলো মেয়ে খিলখিল করে হাসছে। উনি পেছন দিকে তাকাতেই দেখেন সেই বৃদ্ধও নেই আর কোনো মেয়ে মানুষও সেখানে নেই। আবিদের দাদা কিন্তু সাহসী মানুষ হলেও বেশ ভয় পেয়ে যান, জোরে জোরে সূরা পড়তে থাকেন আর হাতের লাঠি শক্ত করে ধরে আর হারিকেনের আলো বাড়িয়ে দ্রুত হাঁটতে থাকেন। কিছুটা পথ যাবার পর আবিদের দাদা দেখতে পান তার সামনে অনেকগুলো কালো কুকুর। মুহূর্তের মধ্যেই কুকুরগুলো আবিদের দাদাকে ঘিরে ফেলে
আবিদের দাদা রাতের বেলা এই ধরনের সিচুয়েশন হতে পারে এই জন্যই কিন্তু হাতে লাঠি নিয়ে এসেছিলেন। আর যেহেতু প্যারানর্মাল অনেক বিষয়ই হতে পারে, এই জন্য এটার জন্য উনি মনে মনে একটু প্রস্তুত ছিলেন। এই জন্য চোখ বন্ধ করে জোরে জোরে দোয়া পড়তে থাকেন। কিছু সময়ের মধ্যেই দেখেন যে কোনো কুকুর আর তার আশেপাশে নেই। কুকুরের ডাকও বন্ধ হয়ে গেছে, কোনো কুকুরকেও দেখা যাচ্ছে না। আবিদের দাদা যখনই চিন্তা করেছেন যাক আপদ বিদায় হয়েছে, আবার হাঁটতে শুরু করবেন, তখনই ঘটে আরো একটি ভয়ঙ্কর ঘটনা। চারদিক থেকে বেশ কয়েকটি মুন্ডুবিহীন সাদা ঘোড়া আবিদের দাদাকে ঘিরে ধরে। এবার কিন্তু তিনি অনেক ভয় পান, কারণ কুকুরকে হয়তোবা তিনি কুকুর মনে করতেন, যার কারণে আসলে খুব বেশি ভয় পাননি। কিন্তু মুন্ডুবিহীন সাদা ঘোড়া তার চারদিকে ঘিরে ধরেছে, এতে তো নিশ্চয়ই সাহস ধরে রাখার কথা নয়। তিনি চোখ বন্ধ করে জোরে জোরে সূরা পড়তে থাকেন এবং তার লাঠিতেও ফু দিয়ে লাঠিটা ঘোরাতে থাকেন। কয়েক মুহূর্ত পর উনি তাকিয়ে দেখেন এই ঘোড়াগুলো আর নেই। তিনি আবারও আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করেন। যদিও উনি প্রচন্ড ভয় পাচ্ছিলেন, ভয়ে ওনার শরীর কাঁপছিল, কিন্তু তারপরও ওনাকে যেতে তো হবে বাড়িতে। কিছু দূর যাবার পর হঠাৎ উনি বিড়ালের আওয়াজ শুনতে পান, কিন্তু সামনে থেকে কোনো বিড়াল দেখা যাচ্ছিল না। মনে হচ্ছে পেছন থেকে বেশ কিছু বিড়াল ওনার পেছন পেছন হেঁটে আসছে। উনি পেছন দিকে ঘুরে তাকাতেই দেখে অজস্র বিড়াল, যাদের চোখ ঠিকরে লাল আগুনের মতো আলো বের হচ্ছিল। এবার তিনি ভাবেন এবার দৌড় দিবেন, কিন্তু হারিকেন তো হাতে আছে, উনি তো দৌড় দিতে পারছিলেন না। কিন্তু উনি চিন্তা করেন যে এবার আর আসলে বাড়িতে, নদী পার হয়ে বাড়িতে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই, এবার শ্বশুর বাড়িতেই ফিরে যাব, যেহেতু পথ খুব বেশি আসেনি। যখনই তিনি পেছন ফিরে হাঁটতে যাবেন, ঠিক তখনই চারদিক থেকে লাল আগুনের গোলা আবিদের দাদাকে ঘিরে ফেলে। আবিদের দাদা ভয়ে হারিকেন ফেলে লাঠি হাতে নিয়ে দৌড়াতে থাকেন। পেছনে না তাকিয়ে শুধু সামনের দিকেই দৌড়াতে থাকেন। হঠাৎ সেই খড়ের গাদার সাথে তিনি ধাক্কা খান, কিন্তু তিনি খেয়াল করলেন যে আসার সময় যে খড়ের গাদা তিনি দেখেছিলেন, এখন না সেই খড়ের গাদাটা অমনটা নেই। মনে হচ্ছে অনেকগুলো খড় সেখান থেকে কেউ নিয়ে গেছে। উনি চিন্তা করেন যে এত তাড়াতাড়ি এত খড় কে নিয়ে গেল। যাই হোক, উনি ওদিকে আর মন না দিয়ে আবারও দৌড়াতে শুরু করেন। একটা সময় তিনি সেই নদীর পাড়ে পৌঁছান। তিনি কিন্তু শ্বশুরবাড়ির দিকে দৌড়ান নেই, তিনি নদীর দিকে দৌড়িয়েছিলেন। কিন্তু তিনি এসে যা দেখেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান যে নৌকাটি উনি টেনে উপর দিকে রেখে গিয়েছিলেন, সেই নৌকাটাই মাঝ নদীতে। আর নৌকার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে অনেকগুলো অবয়ব গান বাজনা করছে আর নাচানাচি করছে। দাদা কিছু না বুঝে জোরে জোরে তাদের ডাকতে থাকেন এবং সাহায্য চাইতে থাকেন, কিন্তু কেউ আবিদের দাদার কথায় কান দিচ্ছিল না। দাদা ভয়ে কুঁকড়ে যাচ্ছিলেন, শরীর ঠান্ডা হয়ে বরফ হয়ে যাচ্ছিল। হঠাৎ তিনি দেখতে পান সেই নৌকার মধ্যে থেকে 4টি মেয়ে পানির উপর দিয়ে হেঁটে আবিদের দাদার দিকে আসছে। মেয়েগুলোর দু হাতে একটি করে কুপিপাতি। আবিদের দাদা স্পষ্ট বুঝতে পারেন মেয়েগুলোর পরনে সাদা কাপড় আর মাথায় কি যেন জলজল করছে। এটা দেখার পর তিনি আর নিজেকে ধরে রাখতে পারেন না, তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। ওনার যখন হুঁশ ফেরে তখন উনি চারদিকে তাকিয়ে দেখেন শুধু অন্ধকার আর অন্ধকার। তবে জ্যোৎস্না রাতের যতটুকু আলো দেখা যায় তাতে তিনি প্রথমে বুঝতে পারছিলেন না যে তার সাথে কি ঘটেছে এবং তিনি কোথায় আছেন, কিন্তু আস্তে আস্তে ওনার সব মনে পড়তে থাকে। আবিদের দাদা নিজেকে আবিষ্কার করেন একটি কবরস্থানের একটি কবরের উপরে। রাতের অন্ধকারেও বেশ বোঝা যাচ্ছে চারপাশে অনেকগুলো কবর। তিনি কিছু ভেবে উঠতে পারছিলেন না। একটু পর তিনি বুঝতে পারেন যে এটা তো সেই কবরস্থান যেটা আমার বাড়ি থেকে 1-1.5 মাইল পেছন দিকে। কিন্তু উনি কবরের উপরে এত রাত্রে শুয়ে আছেন, অজ্ঞান হয়েছিলেন। উনি প্রচন্ড ভয় পেয়ে যান এবং স্বাভাবিকভাবেই ভয় পাওয়ারই কথা, কিন্তু ওনার শরীরে প্রচন্ড ব্যথা অনুভূত হচ্ছে। তারপর উনি আস্তে আস্তে উঠে চারদিকে দেখতে থাকেন।
এবং আবার হাঁটতে থাকেন কবরস্থান থেকে বের হয়ে। কারণ কবরস্থানটা তার পরিচিত ছিল। কিছুদূর যেতেই হঠাৎ উনি ফিল করেন যে ওনার নাম ধরে কে যেন ওনাকে ডাকছে। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন তাদের গ্রামেরই একটি ছেলের নাম রুহুল আমিন। তাকে দেখে আবিদের দাদা ভেতরের জন্য প্রাণ ফিরে পায়। আবিদের দাদার এই অবস্থা দেখে রুহুল আমিন সবকিছু জানতে চায়, কিভাবে মানে আপনি এখানে কিভাবে আসলেন, কি হয়েছিল। আবিদের দাদা হাঁটতে হাঁটতে সব কথা বলতে থাকে এবং যেহেতু ওনার সমস্ত শরীর ব্যথা হয়ে গিয়েছিল, তিনি এক হাত দিয়ে রুহুল আমিনের হাত চেপে ধরে রেখেছিলেন। গল্প করতে করতে যখন বাড়ির কাছাকাছি চলে এসেছেন বা কিছুটা দূরে আছেন, হঠাৎ উনি ফিল করেন যে এই রুহুল আমিনের হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপরেও তিনি কিন্তু রুহুল আমিনকে কিছু জিজ্ঞেস করেন না, হাঁটতে থাকেন। কিছুটা পথ আগানোর সাথে সাথে হঠাৎ করে উনি কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান। মাটিতে পড়ার সাথে সাথে উনি খেয়াল করেন যে রুহুল তো আসলে মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছে না, সে তো শূন্যে ভেসে ভেসে চলে যাচ্ছে। এটা দেখে তিনি আবারও ভয় পান এবং এতটাই ভয় পান যে তিনি আবারও জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করেন সেই নদীর পারে, সেই নৌকার মধ্যে, যেই নৌকাটি যেটা দিয়ে তিনি পার হয়েছিলেন। কিন্তু উনি বারবার ভুলে যাচ্ছিলেন যে কি হচ্ছে ওনার সাথে, কেনই বা উনি একবার কবরস্থানে নিজেকে আবিষ্কার করলেন, পরবর্তীতে আবার সেন্সলেস হয়ে গেলেন, আবার এখন নৌকার উপরে নিজেকে আবিষ্কার করলেন, কি হচ্ছে ওনার সাথে। তবে আস্তে আস্তে ওনার সব কথাই মনে পড়ছিল। যেহেতু নৌকার উপরে, উনি নৌকাটা ধীরে ধীরে বাইতে শুরু করেন। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে উনি যে কবরস্থানে নিজেকে আবিষ্কার করেছিলেন সেই কবরটা কিন্তু নদীর ওই পাশে, কবরস্থানটা। উনি কিন্তু নদী পার হননি, কিন্তু তারপরও নিজেকে ওই কবরস্থানে আবিষ্কার করেছিলেন। পরে আবার যখন সেন্সলেস হয়ে যান, দেখেন উনি আবার নদীর এই পাশে, মানে হরগজ গ্রামের এইদিকে। যাই হোক, তিনি নৌকা ধীরে ধীরে বাইতে শুরু করেন। এবার আর কোনো সমস্যা হয় না। নদীর ওই পাশে যখন পৌঁছে যান, তখন উনি ফিল করেন যে পেছন থেকে, মানে নদীর ওই পাশ থেকে, হরগজ গ্রামের ওদিক থেকে কে যেন তাকে ডাকছে। তাকিয়ে দেখেন সেই লোকটা, যেই লোকটা ওই যে ছোট্ট একটা গামছার মতো পরে একটু মুগুর দিয়ে বড় বড় মাটির ঢেলাগুলো ছোট করছিল। তো তখন তিনি বলেন যে তোকে আমি দেখে নেব। যখন এই কথাটা বলে, তখন আবিদের দাদা তো তখন নদীর ওই পাশে পৌঁছে গেছে। তখন যেহেতু বাড়ির কাছাকাছি চলে গেছেন, উনি সজোরে দৌড়াতে থাকেন। এক দৌড়ে উনি বাড়ির উঠানে গিয়ে জোরে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বাসার সবাই এসে তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে। পরের দিন এক হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়, পানি পড়া খাওয়ানো হয়। অল্প কয়েকদিনের মধ্যেই উনি স্বাভাবিক হয়ে যান, মানে তেমন কোনো সমস্যা ওনার আর হয় না। তবে ঘটনা কিন্তু এখানে শেষ নয়, প্রিয় লিসেনার্স। আবিদের দাদা প্রতি রাত্রে স্বপ্ন দেখতে থাকেন যে তিনি একটি কবরের উপর শুয়ে আছেন, আর চারপাশে অনেকগুলো কবর, এবং ভয়ানক একটি কালো সাপ তাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। আবিদের দাদা ঘুমের মধ্যেই ভয়ে চিৎকার করে উঠতেন। আশেপাশের লোকজন ঘুম ভেঙে যেত, তারাও এসে বলতেন কি হয়েছে। তখন তিনি বলতেন তিনি স্বপ্ন দেখেছেন, এবং এই স্বপ্নটা উনি কিন্তু প্রায়শই দেখতেন। পরে আবিদের দাদাকে একজন বড় কামেল হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন যে ঠিক আছে, তোমার বিষয়টা তো শুনলাম, আমি আমার কাছে থাকা জিনদেরকে দিয়ে আমি সমস্যার সমাধানের চেষ্টা করব এবং কি হয়েছে সেটা আমি জানার চেষ্টা করব। তুমি কয়েকদিন পরে আসো। কয়েকদিন পরে আবিদের দাদা এবং তার বাড়ির কয়েকজন লোকজন মিলে সেই হুজুরের বাড়িতে যান, এবং সেই হুজুর আবিদের দাদাকে বলেন যে তুমি কি ওই রাত্রে কোন একজন মানুষকে বিরক্ত করেছিলা, একজন কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না, তুমি বারবার তাকে প্রশ্ন করে ডিস্টার্ব করতেছিলা, এমন কোনো ঘটনা ঘটেছে? তখন আবিদের দাদা বলে হ্যাঁ, এরকম একজন মানুষকে আমি দেখেছি। আসলে কৌতূহলী হয়ে আমি প্রশ্ন করেছিলাম, রাতের অন্ধকারে এরকম একটা মুরব্বী মানুষ কাজ করছে, এই জন্য কৌতূহলী হয়ে আমি তাকে বারবার প্রশ্ন করছিলাম। তখন সেই হুজুর বলেন যে তুমি এই কাজটি ভালো করোনি। তুমি যখন দেখতে পাচ্ছিলা যে সে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না, তোমার উচিত ছিল সেখান থেকে চলে যাওয়া,
কারণ হচ্ছে তুমি যাকে বারবার প্রশ্ন করে ডিস্টার্ব করেছো সে খুবই ভয়ানক একটি জিন, আর সে মায়াবিদ্যায় পারদর্শী, যার কারণে অসংখ্য মায়াবিদ্যার শৃঙ্খলে তোমাকে আবদ্ধ করে ফেলেছিল। সেই রাত্রে সে কালো জাদু করার জন্য মাটিতে কিছু তাবিজ পুঁতে দিচ্ছিল, কিন্তু তুমি তাকে বিরক্ত করায় সে তোমার উপর খুব রাগান্বিত হয়, তাই তোমার সাথে সে এত কিছু ঘটেছে বা করেছে তোমার সাথে। আর সেই কবর যেটার উপর তুমি পড়েছিলে আর বারবার স্বপ্নে দেখতে যে কবরটা, এই কবরের কিছু মাটি ওই খারাপ জিনটি নিয়ে এসেছিল এবং অন্য মাটির সাথে মিশ্রণ করে সে জাদু করছিল। এরপর সেই হুজুর আবিদের দাদাকে কিছু আমল দেন, 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন পড়া এগুলো শুরু করতে বলেন। এরপর থেকে আবিদের দাদার আর কোনো সমস্যা হয়নি। আবিদের দাদা পরে জানতে পারেন এইটা সেই লোকেরই কবর যার খেতে বসে সেই খারাপ জিনটা কালো জাদু করছিল। প্রিয় লিসেনার্স, আবিদের দাদা 2019 সালের 21 জানুয়ারি উনি মারা গিয়েছেন। খুব রিনাউন্ড একজন পার্সন, যেহেতু উনি ইমামতি করতেন বেলায়েত হোসেন খান, চরগড়পাড়া গ্রামের। তো আবিদের দাদা মারা গেলেও আবিদের দাদি এখনো জীবিত আছেন। তিনিও এই ঘটনাটি খুব সুন্দর করে বলতে পারেন। অনেকেই তার কাছে এই গল্পটি শোনেন, তার নাতি নাতনিদের কাছে, পরিচিত অনেকের কাছে তিনি এই ঘটনাটি বর্ণনা করেন। তো আবিদ যেহেতু তার নাতি, তো সেভাবেই তিনি তার কাছ থেকে শুনে ঘটনাটি আমাকে শেয়ার করেছেন। আশা করি প্রিয় লিসেনার্স আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো আজকে শুরুতে আমি যে ঘটনাটা বলবো সেটা আমাকে ইমেল করেছিল এক ভাই। তো উনি ওনার নাম বলতে মানা করেছিল, দেখুন নাম নিচ্ছি না, উনার একটা ছদ্মনাম দিচ্ছি রাজু। তো রাজু ভাইয়ের সাথে এই ঘটনাটা ঘটে 2018 সালে, এবং ঘটনাটা হয়তো আপনাদের অনেকের কাছে প্রথম পর্যায়ে ভয় নাও লাগতে পারে, কিন্তু আমার ঠিক সেমই হয়েছিল। কিন্তু এটার যে প্রমাণ বা প্রুফ যেটা উনি আমাকে মেলে পাঠিয়েছিলেন দেখে আমার সত্যি কথা বলতে এখন ঘটনাটা বলতে আমার বেশ ভয় লাগছে, এবং আশা করি আপনাদের এই ঘটনাটা খুবই ভালো লাগবে। তো আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। তো রাজু ভাই তিনি 2018 সালে ঢাকার ইস্টার্ন মল্লিকা মার্কেটে তিনি একটা টেলারিং এর কাজ করতেন ওনার বন্ধুর দোকানে। তো মঙ্গলবার ওনার সাপ্তাহিক ছুটি ছিল। তো সোমবার উনি কাজ শেষ করে ঠিক করেছেন ওনার বাড়ি যাবে। তো ওনার বাড়ি হচ্ছে চাঁদপুর সদরেই ছিল। তো সোমবার এরকম উনি রাতে ওনার কাজ শেষ করে যখন লঞ্চে উঠে রাত্রে ওনার বাড়ির উদ্দেশ্যে যাবে, তো ওনার বাড়িতে পৌঁছাতে ওনাদের চাঁদপুর ঘাটে পৌঁছাতে প্রায় এবং 1-1:30 বেজে যায়। তো ঘাট থেকে ওনাদের বাসার দূরত্ব হচ্ছে হেঁটে গেলে 10 মিনিট কি 15 মিনিট। তো রাজু ভাই নাকি সেদিন এরকম রাত্রে প্রায় তখন ওই ঘাট থেকে বেরোতে রাত 2টা বেজে গিয়েছিল। তো 2টার দিকে উনি হাঁটা শুরু করে, উনি একাই ছিল। তো নির্জন রাস্তা দিয়ে হাঁটছে, ওনার বেশ ভয় লাগছিল। উনি যেটা বলেন, প্রথম ভয়টা ছিল না এটা যে হয়তো আবার ছিনতাইকারী ধরে নাকি এরকম একটা ভয়, তার পাশাপাশি আরেকটা ভয় হচ্ছে যে এত রাতে যাচ্ছি আবার কিছু উল্টাপাল্টা কিছু দেখি নাকি, যেহেতু ওনার বাড়ির দিকে রাস্তা ঘাট থেকে যেতে নাকি অনেক নিরিবিলি এবং খুবই নির্জন ছিল। এরকম যখন উনি হাঁটা শুরু করে, হাঁটার একটা পর্যায়ে উনি ওনার বাড়ির যখন খুব কাছাকাছি, উনি দেখছে যে ওনার বাড়ির কাছাকাছি একটা আম গাছ ছিল বেশ বড় রাস্তার পাশেই। তো সেই আম গাছের নিচে একটা লোক পাঞ্জাবি পরা অবস্থায় দাঁড়ায় আছে, এবং এটা রাজু ভাই দেখে প্রথমে কিছুটা ভয় পায়। উনি ভাবে যে এত রাতে একটা লোক দাঁড়ায় আছে। তো উনি নাকি যখন কাছাকাছি যাবে তখন ওনার মধ্যে একটু সাহস হচ্ছিল যে উনি ছিল এলাকার স্থানীয়। তো বলতেছিল যে যেই লোকই দেখি না কেন হয়তো আমার পরিচিত কেউই হবে, কারণ এলাকার বাইরের লোক তার এখানে এত রাতে দাঁড়ায় থাকবে না। তো তখন রাজু ভাই যখন ওই লোকটার কাছাকাছি যায় তখন স্পষ্ট চেহারাটা দেখে, এবং চেহারা দেখার পর উনি নিজে থেকে ভাবে যে না, এই লোকটা আমাদের এলাকায় থাকার কথা না, ঠিক আছে, আমি আগে কখনো দেখি নাই। তো রাজু ভাই যেটা বলে, সেই লোকটাকে দেখে মনে হচ্ছিল ওনার বয়স হবে 37 কি 38, এবং ওনার চাপ দাড়ি ছিল এবং ফর্সা ছিল, দেখতে সুন্দরী ছিল। তো সেই লোকটাকে উনি অনেকক্ষণ দেখার পরে যখন ভাবতেছিলেন যে আমি ওনাকে ক্রস করে চলে যাই, দেখা যাক পরে দেখা যাবে কি হয়। তো রাজু ভাই যখন সেই লোকটাকে ক্রস করে তখন সেই লোকটা রাজু ভাইকে ডাক দিয়ে বলতেছে, এই যে ভাইজান একটু শুনে যান, এখানে লাশ কাটা ঘরটা কোথায়, চাঁদপুরের যে লাশ কাটা ঘরটা সেটা কোথায়। এটা নাকি শোনার পর রাজু ভাই প্রচন্ড ভয় পেয়ে যায়।
ভয় পেয়ে যায় এই কারণে ওনার মাথায় কাজ করতেছিল যে একটা লোক রাত 2টার সময় এরকম এরকম কথা বলতেছে যে লাশ কাটা ঘরটা কোথায়। সেটা শোনার পর রাজু ভাই নাকি শুধু একটা কথাই বলে যে ভাই এগুলো আমি কিছু জানি না, এবং এটা বলার পর উনি নাকি দৌড়ায়, মানে দৌড়ায় বলতে একটু জোরে হাঁটা শুরু করে ওনার বাসার উদ্দেশ্যে, এবং উনি পিছে তাকায় না, উনি সোজা হাঁটতে থাকে। তো হাঁটতে হাঁটতে উনি বাসায় যখন আসার পর উনি ফ্রেশ হয়, ফ্রেশ হয়ে যখন ঘুমাতে যাবে ওনার মধ্যে একটাই মনের ভয় যে উনি কাউকে কিছু বলেন এই বাসায়, বাট একটাই কথা যে এই লোকটা কেন এত রাতে আমাকে এই প্রশ্নটা করলো যে লাশ কাটা ঘর কোথায়। তো বলে রাখা ভালো যে চাঁদপুর যে সেই মুহূর্তে নাকি চাঁদপুরে যে লাশ কাটা ঘর ছিল সেটা সদরই ছিল, এটা নাকি সদরের বাইরে এরকম কোনো লাশ কাটা ঘর এরকম ছিল না। তো সেরকম সেই রাতে তো রাজু ভাই এরকম চিন্তা করতে করতে উনি ঘুমায় যায়। তো পরের দিন মঙ্গলবার সকালে উনি ওনার এক বন্ধুর দোকান ছিল, ফ্লেক্সিলোডের দোকান ছিল, সেই দোকানে আড্ডা দিচ্ছে। তো ওনার ফ্রেন্ড ওনাকে কথায় কথায় বলতেছে যে কি জানিস একটা ঘটনা ঘটছে, এরকম গতকাল দুপুরে তো একটা লোক সুইসাইড করছে, এবং উনি সুইসাইড করার পরে সুইসাইড করার আগে উনি ওই ওনার 2 বাচ্চা এবং ওনার ওয়াইফ ওনাকে মেরে তারপর মেরে ফেলছে, এবং মেরে ফেলার পর এরকম সুইসাইড করছে। তো রাজু ভাই বলতেছে কোথায় ঘটছে, তো বলতেছে এই যে আমাদের পাশের গ্রাম ফরিদগঞ্জে ঘটছে। তখন রাজু ভাই বলতেছে ফরিদগঞ্জটা আমাদের এখান থেকে প্রায় 2 ঘন্টা দূরত্ব। তো ওনার ফ্রেন্ড বলতেছে হ্যাঁ ওইখানেই ঘটছে, এটা নিয়ে তো খুব আলোড়ন সৃষ্টি হয়েছে, ফেসবুকে তো এগুলো নিয়ে ভিডিও ছড়াই গেছে। তো রাজু ভাই বলতেছে যে তখন নাকি উনি ফেসবুক যখন ঘাটতেছে তখন একটা ভিডিও, ওই লোকেরই একটা ভিডিও দেখে। তো সেই লোক নাকি ওনার নাম ছিল মাইনুদ্দিন। তো সেই লোকটা নাকি সুইসাইড করার আগে, মানে বিকেলের দিকে সুইসাইড করছিল একদিন আগেই। তো উনি নাকি সকালে একটা ভিডিও করছিল ওনার বাচ্চাকে কোলে নিয়ে, এবং সে মারা যাওয়ার আগে বলছিল যে আমি আজকে পারিবারিক কারণে ওনার ওয়াইফ এবং 2 বাচ্চাকে নিয়ে উনি এরকম মারা যাবে বা এরকম সুইসাইড করবে বা মেরে ফেলবে, এরকম আগে দিয়ে হুমকি বা যেটা মানে সুইসাইড করার আগে মানুষ সুইসাইড নোট লেখেন, এবং সুইসাইড নোট না হয়তো উনি ভিডিও করে গেছিল, প্রায় 10 মিনিটের একটা ভিডিও ছিল। তো সেটা ওই রাজু ভাই তো দেখে, সেই ভিডিওটা দেখার পর ওনার সাথে একটু চিন্তা যে এটা এই লোকটাকে আমি কোথায় জানি দেখছি, কিন্তু উনি ঠিক মনে করতে পারে না। তো রাজু ভাই সেই মুহূর্তে ব্যস্ততার কারণে ভিডিওটা দেখে উনি বাড়ির দিকে চলে যায়। কিন্তু বাড়িতে যাওয়ার পরে ওনার মনে একটাই খটকা যে লোকটাকে আমি কোথায় দেখছি এটা আমার ঠিক মনে করতে পারছি না, রিসেন্টলি কোথাও দেখছি। এরকম উনি যখন সেদিন সারাদিন বাসায় তো পার করলোই, তো রাজু ভাই সেদিন মঙ্গলবার রাতে যখন ঘুমাতে যাবে রাতে, তখন উনি আবার মোবাইল ঘাটতেছে, ভাবতেছে যে অবশ্য এটা দেখি ওই ভিডিওটা আবার। অনেক খোঁজার পর উনি ভিডিওটা পায়। এবার উনি ভিডিওর লোকটাকে ভালোভাবে দেখে, এবং উনি তখন অবাক হয়ে যায় যে একদিন আগে রাত 2টার সময় উনি রাস্তায় যে লোকটাকে দেখেছিল ঠিক সেই লোকটাই হচ্ছে এই লোকটা মাইনুদ্দিন, যার কথা বলছিলাম, তিনি সুইসাইড করেছে। এটা দেখার পর রাজু ভাই অনেকবার চিন্তা করে যে আসলে কি ঠিক নাকি। উনি নাকি ঘন্টাখানিক এরকম চিন্তা করে যে হ্যাঁ এই সেম লোকটাকে আমি গতকাল রাতে দেখছি যে আমাকে রাস্তার মধ্যে বলছিল যে লাশ কাটা ঘর কোথায়। তখন রাজু ভাই মানে প্রচন্ড ভয় পায়, ওনার তো আগে থেকেই ভয় ছিল, উনি আরো ভয় পেয়ে যায়, এবং উনি ভাবে যে ফ্যামিলি মেম্বার কাউকে বলবে, কিন্তু উনি আসলে এত রাতে কাউকে বলে না। তুমি এরকম সেই রাতটা পার করে দেয়। তো পরের দিন বুধবার দিন উনি থানায় যাবে ওনার পাসপোর্ট সংক্রান্ত কোনো একটা কাজে, হয়তো ওনার পাসপোর্ট হারিয়ে গিয়েছিল। তো উনি কাজ শেষ করে যখন থানা থেকে বের হবে তখন দেখতেছে 2টা ভ্যানে লাশ, 4টা লাশ, 2টা প্রাপ্তবয়স্ক লোকের এবং 2টা বাচ্চার লাশ। তো অনেক লোকের ভিড়। এর মধ্যেই উনি জিজ্ঞেস করতেছে আর কি যেখানে কি হয়েছে। তো বলতেছে যে এরকম গত 2 দিন আগে ফরিদগঞ্জে, আমাদের পাশের গ্রাম ফরিদগঞ্জে একটা লোক যে সুইসাইড করছিল, ওই যে ভিডিও বাইরে এলো যে ওই লোকের এরকম লাশ, এখানে লাশ। তো ওই ভিডিও যে বেরিয়েছে সেটা কিন্তু আশেপাশে গ্রামে বা ওদের গ্রামে খুব চাঁদপুরে কিন্তু আলোচনা, মানে প্রায় সবাই আলোচনার মধ্যে ছিল এই ভিডিওর ব্যাপারে, এবং সবাই এটা জানতো। এবং আরেকটা আশ্চর্য বিষয় হচ্ছে যে এটা নাকি চ্যানেল 24-এও সেই 2018 সালে এই নিউজটা আসছিল। তো যাই হোক, তো রাজু ভাইয়ের মনে একটা কৌতূহল ছিল যে না, যেহেতু লাশ এখানে আছে দেখি আসলে এটা কি বাস্তব কি, আমি এই লোকটাকে দেখছিলাম নাকি। এরকম ভিড়ের ঠেলাঠেলির মধ্যে নাকি লাশটা দেখার পর রাজু ভাই দেখে যে সেম লোকটাকেই উনি সেই রাতে দেখেছিল, এবং এটা দেখার পর রাজু ভাই নিজেকে আর কন্ট্রোল রাখতে পারে না। উনি ভিডিওর সাথে সেই লাশ মিলালো, সেম লোকের লাশ, এবং উনি ভয় আর কাউকে কিছু বলার সাহস পায় না। তো সেখানে নাকি যারা স্থানীয় কয়েকজন লোক এখানে ছিল ওরা বলতেছে যে এই লোকটার লাশ মানে এরকম উনি তো সুইসাইড করছে, তারপরে একটু এই 2 দিন সময় লাগছে, কারণ হচ্ছে ওনার লাশ দাফনের মানে হয় না পোস্টমর্টম কাজ করতে হবে, এরকম প্রসেসিং করতে একটু সময় লাগছে, এবং ওনার লাশ প্রায় 1 দিন এরকম লাশ কাটা ঘরে পড়েছিল ওনার ফ্যামিলি মেম্বাররা সহ।
তো যাই হোক, এটা তো রাজু ভাই শোনার পর স্থানীয় লোকদের কাছে শোনার পর উনি বাসায় এসে পড়ে। পরে তো উনি দু একদিন থেকে ওনার ঢাকায় এসে পড়ে। তো রাজু ভাই আমাদেরকে যে মেইল করে, মেইলে উনি সেই ওনার যে বিস্তারিত লিঙ্ক ছিল, সেই খবরে যে এসেছিল এই লোকটা মারা গেছে, সেই ভিডিও লিঙ্কটা আমাকে পাঠায় দেয়। আমি এটা দেখার পর পুরো আশ্চর্য হয়ে যাই। এবং রাজু ভাই মেইলটাতে করে আমাদেরকে এই কয়েকদিন আগে, উনি এখনো এটা নিয়ে খুব মানে আশ্চর্যের মধ্যে থাকে, যেটা কি ঘটলো। আমি লোকটাকে দেখলাম, স্পষ্ট কথা বলছি, সেই লোকটার লাশও আমি দেখলাম পরবর্তীতে একদিন পরে। আবার আমাকে লোকটার ভিডিও আমি দেখলাম, আবার লোকটা আমার সাথে কথা বললো। মানে এটা নিয়ে রাজু ভাই এখনো না কেন আমাদের কৌতূহল সৃষ্টি হয়। এবং উনি আমার সবচেয়ে বেশি অবাক লেগেছে যে ভিডিওটা দেখার পর আমি তখন যারা চাঁদপুর স্থানীয় যারা আছেন, যদি সদরে যারা আছেন স্থানীয়, আমার এই ঘটনা আজকে যদি শুনে থাকেন তারা হয়তো জানবেন। মাইনুদ্দিন নামে একটা লোক, উনি নাকি এরকম সুইসাইড করেছিল ওনার ফুল ফ্যামিলিকে মেরে ফেলার পরে। ফ্যামিলি মেম্বার বলতে 2 সন্তান ছিল, আর বললাম তাকে ওনার স্ত্রী ছিল। এই তো এটাই রাজু ভাই আমাকে বলে, এবং আশা করি আপনাদের ঘটনাটা বেশ ভালো লেগেছে। এবং রাজু ভাইকে তো অনেক অনেক ধন্যবাদ। আমি যে ঘটনাটা শেয়ার করব সেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রাইফ ভাই। তিনি ঘটনাটি কোন এক পুরান ঢাকার কোন একটা প্রাইভেট হাসপাতালের ঘটনা, তার মামাতো ভাই শফির সাথে ঘটে যাওয়া ঘটনা, এবং বাকিটা তার সাথে রিলেটেড। তো তার মামাতো ভাই শফি হাসপাতালের অপারেশন থিয়েটারের ওইখানে কাজ করে আর কি, থিয়েটারের ভেতরে ব্রাদার বলা যায়। হাসপাতালে যারা কাজ করতে যেন হাসপাতালের ছাদে থাকার একটা ব্যবস্থা নাকি হাসপাতাল কর্তৃপক্ষ করে দিয়েছিল। তো অপারেশন থিয়েটারে অপারেশন যে কোনো সময় হয়, তাই তাকে 24 ঘন্টাই হাসপাতালে থাকতে হয়। একদিন কাজ শেষ করতে করতে রাত তখন 3টা বেজে যায়, আর রোগীর অবস্থা খারাপ হওয়ার কারণে তাকে নিচেই থাকতে হবে। তাই সে বসে বসে মোবাইল টিপতে শুরু করে। হঠাৎ তার মোবাইলটা অফ হয়ে যায় চার্জ শেষ হবার কারণে। তাই সে কোনো কিছু না ভেবে তার রুমে যায় মোবাইলের চার্জার নিয়ে আসতে। রাত তখন 3:20 হবে, পুরো হাসপাতাল নীরব, আর তার রুম ছিল হাসপাতালের 7ম তলায়, আর অপারেশন থিয়েটারটা ছিল 3 তলায়। সে যখন নিচে নামছিল তখন হঠাৎ তার নাকে কেমন একটা মাংস পোড়া পচা গন্ধ আসছিল। তখন সে ভয় পেয়ে যায়, শরীরের লোম দাঁড়িয়ে যায়। সে তখন ধীরে ধীরে নিচে নামছিল। আপনার কাছে রাত এরকম 3টার দিকে যদি হাসপাতালের দিয়ে নিচে নামার অবস্থায় যদি এরকম পোড়া মাংসের গন্ধ আসে তাহলে কেমন লাগবে। তিনি আস্তে আস্তে নিচে নামছিল। তো 3য় তলায় নামতেই তার চোখ যায় বাম দিকে বাথরুমের সাইডে। সে দেখে মানুষের মতো সাদা দেহে লোমে ভরা মাথা একটা ময়লা ফেলার ড্রামের ভেতর। নীরব হাসপাতাল, এরকম গভীর রাতে এরকম ভয়াবহ অবস্থা সাধারণত আপনার সাথে হলে আপনি কি করবেন? তো অপারেশন থিয়েটার যাতে ময়লা থাকে, আপনার থিয়েটারের ভেতরে যত ময়লা থাকে, এখানে রক্ত হাসবাসপত্র ওই ডাস্টবিনের ভেতরে রাখা হয়। সে যখন বামে তাকিয়ে দৃশ্য দেখে ভয় পেয়ে যায় এবং সাথে দৌড় দিতে যায়, তখনই তার মনে হয় তার পা অবশ হয়ে আসছে। মুখ থেকে অনেক দোয়া পড়তে চাইলেও আসছিল না। সে ভয়ে আবার পিছনে তাকাতে যেই ভয় পেয়ে যায়, দেখে ওই খারাপ জিনিসটা তার দিকে তাকিয়ে মুখে মাংসের মতো একটা টুকরা নিয়ে ওটার ভিতরে রক্ত পড়ছে, আর ওই অবয়বটা তার দিকে তার চেহারা একটু আগে যার অপারেশন করে আসছে সেই মানুষের সাথে হুবহু মিল। ওই অবয়বটা বলে, খুব ক্ষুধা লাগছে, এদিকে আসবি? সাথে সাথেই আল্লাহ বাঁচাও বলে চিৎকার দিয়ে তিনি অজ্ঞান হয়ে যায়। তারপরে কোন এক রোগীর লোক বাথরুমে যাওয়ার সময় দেখে সে বাথরুমের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর সে সবাইকে ডাকে। সবাই আসার পর তাকে বেডে ভর্তি করা হয়। তার জ্বর ছিল, বেশ জ্বর বেশি হওয়ার কারণে, রাত জাগার কারণে এরকম হয়েছে সবাই চিন্তা করে। তারপর যখন জ্ঞান আসে, সে তখন মুখ দিয়ে কিছু বলতে পারছিল না। আমিও যাই, যিনি ঘটনা পাঠিয়েছেন তিনিও যায় তার কাছে। পরে সবাইকে সে ডাকে। সবাই আসার পর তাকে পরে সে বলে যে তিনি পুরো ব্যাপারটা নিয়ে টেনশনে পড়ে যায়, এবং তারপর তার বাসার পাশে এক হুজুরের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। হুজুর কিছু তেল পরা দেয়, পানি পরা দেয়, বলে সমস্যা হবে না কিন্তু কিছুদিন পরে কাহিনী, সেই রাতের বেলায় মোবাইলের ছাদের কোনো এক কোণায় বসে বসে সে কথা বলছিল। রাত তখন 12:30 দিক হবে। তো চোখ যায় পাশের বিল্ডিং এ, দেখে সেই অবয়বটাই একটা পানির ট্যাঙ্কের উপর বসে পা ঝুলাচ্ছে আর তার দিকে তাকিয়ে আছে। খুব রাগী ভাবে চোখ লাল লাল করে তার দিকে তাকিয়েছিল। সে ভয়ে, যেহেতু ছাদেই রুমের ব্যবস্থা ছিল, সেই ভয়ে রুমে চলে যায়। কাউকে কিছু বলছিল না। ঘুমিয়ে পড়ার মতো অবস্থা এবং চোখ লেগে যাবে, ঠিক তখন দরজায় কেউ একজন নক করে। সে ভয় পেয়ে যায়, আবারও নক করে। সে
কিন্তু সে খুব আসলেই ভয় পেয়ে যায়, এত রাতের বেলা কে নক করছে, সে কি করবে বুঝতে পারছিল না। রুমের দরজা খুলবে কি খুলবে না, কারণ সেই রুমে সে একাই ঘুমাতো, পাশের রুমে ছিল অন্যরা। সে যখন তার মোবাইল দিয়ে পাশের রুমে মোবাইলে ফোন দিতে যাবে, তখনই তার নাম ধরে বাইরে থেকে, এই সাফি দরজা খোল। সে তখন একটু সাহস পায়, দরজা খুলে দেখে পাশের রুমে ছেলেটা তার নাম ধরে ডাকছে, বলে নিচে রোগী আসছে, অপারেশনে হবে, নিচে আসো। সে কিছু না ভেবেই সেই মিজান, পাশের যে ছেলেটা তাকে ডাকেছে, মিজানের সাথে নিচে নামে। কথা বলতে বলতে যখন এই 4 তলায় আসে, সেই পাশের মিজান এই মিজান বলে একবার বলে ওঠে, কি আমার পানি ট্যাঙ্কের উপরে দেখে ভয় পেয়েছিস? ওই মিজান বলছে। তখনই মিজানের দিকে তাকিয়ে দেখে সেটা সে অবয়বটা তার দিকে তাকিয়ে হাসাহাসি করছে, হাসি মাখা মুখে তার দিকে তাকিয়ে আছে। এবার অবয়বটাকে ঘটনা ডাক্তারকে খুলে বলে, ডাক্তারও ভয় পেয়ে যায়। সে বলে মাঝে মাঝে কান্নার শব্দ শুনে তখন তিনি দৌড়ে তার একজন পাশে ছিল একটা ডাক্তারের কাছে যায় এবং ভয়ে ডাক্তারকে সবকিছু বলে, আমি এগুলো দেখেছি। ডাক্তার বলে, আমিও মাঝে মাঝে কান্নার শব্দ শুনি হাসপাতালে, ভয়ে কিন্তু বের হই না। এরপর থেকে সেই হাসপাতালের ছাদের রুমে সে আর একা ঘুমায়নি। এবার ঘটনা ঘটেছে, যিনি ঘটনা পাঠিয়েছেন তার সাথে, এটা তার আত্মীয় ঘটনা। এই 2021 সালের রাতের কথা। তো সেই শফি নাকি তার সাফি, যার ঘটনা একটু আগে বলেছি, তাকে বলে ভাই আসো একবার 2022 সাল এখানে এখন শুরু হবে, রাত আড্ডা দিব, একসাথে পার্টি করবো, এরকম কিছু আর কি। তো সবকিছু শেষ করে 2022 প্রথম রাত, তখন ঘড়ির কাঁটা নাকি 2টা বাজে। খুব ক্লান্ত, আকাশের দিকে তাকিয়ে আতশবাজি তখন চারিপাশে ফুটাচ্ছে সবাই। তো হঠাৎ করে তার বিছানায় তিনি টের পান তার বিছানায় উঠে বসছে। এই শীতের সময় পুরোটা রুম তখন গরম হয়ে যায়। তো মনে হলো কি বিছানার বেডটার উপরে তার দিকে চোখ খুলে তাকিয়ে আছে। সাথে সাথে তিনি উঠে বসে, দেখে সাফি ভাই তার দিকে তাকিয়ে আছে। তো তার চোখে খুব তার একদম ভয় অবস্থা খুব খারাপ, এবং এই শীতের মধ্যে তারা দুইজনই ঘেমে গেছে, এবং শফি ভাই দেখে তার পেছনে কেউ তাকিয়ে আছে। তো একদম ঘেমে একদম গোসল করার মতো অবস্থা। পরে সারা রাত তারা দুজনই ঘুমাতে পারেনি, এবং পরে তারা কুরআন তিলাওয়াত ছেড়ে দেন। পরে সারা রাত আর ঘুমায়নি। সকালে ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবকে পুরো ঘটনা বললে পরে ইমাম সাহেব ঝাড়ফুঁক দেয়। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এটা খুব রিসেন্ট ঘটনা, তিনি শেয়ার করেছেন তার ঘটনাটি। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমার সাথে শেয়ার করেছে আমার এক বন্ধু। তো ঘটনাতে আমি যে নামগুলো ব্যবহার করব, এখানে প্রত্যেকটি নামই ছদ্মনাম। তো সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। সময় তখন এই জায়গাটা হচ্ছে খুলনা জেলার কোন একটি প্রত্যন্ত গ্রামের ঘটনা। সময় হচ্ছে 70 থেকে 80 দশকের দিকে। তো ঘটনা যার সাথে ঘটে, বাবুল সাহেব। তো বাবুল সাহেবের 2 ভাই, ওনার নাম বাবুল এবং রুহুল। তো বাবুল সাহেব হচ্ছে ছোটবেলা থেকেই গ্রামের মধ্যে খুবই ফেমাস ছিল, যে অসম্ভব ভালো, ভদ্র এবং অসম্ভব সুন্দর একটি ছেলে, মানে অসম্ভব সুন্দর ছিল উনি। আর তার ছোট ভাইও ভালো ছিল, কিন্তু উনি ছিল একটু মেজাজ গরম থাকে অলওয়েজ, একটু খারাপ ব্যবহার, একটু রুড টাইপের। তো যাই হোক, 2 ভাইয়ের বয়সের ব্যবধান ছিল 5 বছর। তো ছোট ভাইয়ের ব্যাপারে একটু বলে রাখি, ছোট ভাইয়ের আচরণ একটু ডিফারেন্ট হয়ে যায় তার বয়স যখন 18 হয় তারপর থেকে। বেশিরভাগ সময় সে ঘরে একা থাকতো, এবং তার ঘরের কোনো কারণে সে ঘরের অলওয়েজ অন্ধকার করে রাখতো, এবং তার ঘরে কাউকে ঢুকতে দিত না, কেউ ঢুকলে খুব রাগারাগি চিলাচিলি করতো। তো যাই হোক, এবার মেন ঘটনায় চলে যাচ্ছি। তো বাবুল সাহেবের বয়স যখন 25 বছর, তখন তার বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য পাত্রী খোঁজা শুরু করেন। তো যেহেতু আগে বলেছিলাম যে উনি গ্রামে যথেষ্ট ফেমাস ছিলেন, কারণ উনি অসম্ভব ভদ্র এবং অসম্ভব সুদর্শন ছিলেন, তো প্রচুর প্রস্তাব আসে তার। তো এর মধ্যে থেকে একটা প্রস্তাব আসে জিনদের থেকে। তো জিনরা তাদের পরিবারের সদস্য করতে চায় তার ছেলেকে। তো বাবুল সাহেব বাবার কাছে এই প্রস্তাব আসে। বাবুল সাহেব বাবা এই জিনিসটা আসলে খুব অন্যভাবে নেয় অ্যাকচুয়ালি, কারণ এটা কোনোভাবেই সম্ভব না। তো উনি একটা হুজুরের সাথে এটা নিয়ে আলাপ করে। তো হুজুর যেটা সিদ্ধান্ত দেয় সেটা হচ্ছে, আপনার ছেলেকে যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দিন। এবং আরেকটি কাজ করে হুজুর, সেটা হচ্ছে উনি বলে যে বিয়ের পরে আমি এই বাসাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিবে মানে হচ্ছে 4 কোণায় 4টা তাবিজের মতো উনি গেঁথে দেয়। তো এভাবেই আর কি বন্ধ করে দিবে আর কি। তো যাই হোক, ওনার বিয়ে হয়। তো এখানে একটা জিনিস আবার বলে রাখছি, ওনার ভাই যে ছিল, ছোট ভাই,
তো বাড়ি বন্ধ করার এই ঘটনাটা ঘটার পর থেকে বা বাড়ি বন্ধ করার পর থেকে হঠাৎ করে ওনার ভাই জেদ করা শুরু করে যে উনি পাশের একটু দূরে ওনাদের একটা বাসা ছিল, রুম ছিল আর কি, ওখানে কেউ থাকতো না। তো উনি হঠাৎ করে ওই রুমে থাকা শুরু করলো। কেন থাকবে সেটা আর কাউকে বলে না, না সে ওই রুমে থাকবে, তার একটা জেদ। তো যাই হোক, সে ছোটবেলা থেকে জেদি টাইপের ছিল, একটু একরোকা টাইপের ছিল, তো কিছু বললো না। সে তখন ওই মানে বন্ধ করা বাসা যেটা ওখানে থাকতো না, সে পাশের একটা ইয়াতে থাকতো, বাসায় থাকতো, রুমে থাকতো। পুরো এলাকাটা মানে পুরো এলাকাটাই ওনাদেরই ছিল অ্যাকচুয়ালি। যাই হোক, তো বিয়ের 3 বছরের মাথায় তাদের একটি সন্তান হয়, কন্যা সন্তান। তো বাবুল সাহেবকে যে এর মধ্যে বাবুল সাহেবের বাবা ইন্তেকাল করেন। তো বাবুল সাহেবকে যে জিনরা আসলে নিতে চেয়েছিল বা সরাতে চেয়েছিল এখান থেকে, এটা বাবুল সাহেবের ওয়াইফ কিন্তু জানতো। তো আগে থেকে যেটা বলে রেখেছিলাম আগে, যে তাদের বাড়িটা বন্ধ করা ছিল, তো বাড়িটা সেফ ছিল অ্যাকচুয়ালি, তাদের ভিতরে কোনো সমস্যা হতো না। এবং বাবুল সাহেব একসময় অনেক আজে বাজে স্বপ্নও দেখতেন। তো যাই হোক, একদিন বাবুল সাহেব তো খুলনাতে মানে সেই বছর একবার প্রচন্ড কালবৈশাখী ঝড় হয়। ঝড়ে প্রায় তাদের প্রচুর ফসল টসল সবকিছুর প্রচুর ক্ষতি হয়। তো যাই হোক, ঝড়ের পরে আবার সবাই স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসে। তো এর ঠিক কিছুদিন পরে, তো নর্মালি বাবুল সাহেব সকালবেলা যেভাবে মাঠে যান, ওইভাবে মাঠে গিয়েছেন কাজ করতে। তার ওয়াইফ রান্নাঘরে রান্না করছেন, আর তার যে বাচ্চা মেয়েটা সেটা সে উঠানে খেলাধুলা করছে অ্যাকচুয়ালি। তো উঠানে খেলাধুলা করতে যে মেয়েটা, তাদের একটা পেয়ারা গাছ ছিল, তো বাচ্চা মানুষ পেয়ারা গাছে উঠে পেয়ারা খাচ্ছে। তো এমন সময় ওনার ওয়াইফ খেয়াল করছে যে পেয়ারা গাছের ঠিক পাশে একটা ছায়া মূর্তির মতন দাঁড়িয়ে আছে। বাবুল সাহেব ওয়াইফ এটা পরিষ্কার দেখতে পেলেন এবং বাবুল সাহেব ওয়াইফ স্ট্রেইট ওখানে চলে গেলেন। প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলেন উনি, কিন্তু উনি যেই পেয়ারা গাছের সামনে গেলেন তখন দেখলেন যে সেই ছায়াটি আর নাই ওখানে। তো মেয়েকে উনি বললেন যে মা তুমি তাতে নিচে নামো। উনি যেই এই কথাটি বললেন তখন উনি একদম পরিষ্কার চোখের সামনে দেখলেন যে গাছটি কেন জানি আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে, আর মেয়েও মাকে বলছে মা আমি তো নিচে নামতে পারছি না। তখন বাবুল সাহেব ওয়াইফ খেয়াল করলেন যে আশেপাশ থেকে প্রচুর শব্দ হচ্ছে এবং মনে হচ্ছে যে প্রচন্ড ঝড়, টিন গাছপালা সবাই উড়িয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু সামনে যে পেয়ারা গাছের পাতা একটা নড়ছে না। তো যাই হোক, এর মধ্যে প্রচন্ড একটা দমকা বাতাসে বাবুল সাহেবের ওয়াইফ পড়ে যায় মাটিতে অ্যাকচুয়ালি, এবং উনি ওখানে জ্ঞান হারানো অ্যাকচুয়ালি। তো সন্ধ্যার সময় কাজ শেষে বাবুল সাহেব আসেন বাসায়, এসে দেখেন যে ওনার ওয়াইফ পড়ে আছে পেয়ারা গাছের ধারে। তো ওনাকে নিয়ে আসেন, বাসার সবাইকে একত্র করেন যে কি হয়েছে, কি ব্যাপার, হঠাৎ করে রাস্তা ঘরের সামনে পেয়ারা গাছের সামনে পড়ে আছে, এরকম ঠিক না। মাথায় পানি টানি দেয়, পানি ওনার যখন জ্ঞান ফেরার পরে প্রথমে উনি বলেন যে আমার বাচ্চা কই, আমার বাবু কোথায় মানে বাবু কেউ তোমার সাথে ছিল নাকি? বলে হ্যাঁ, বাবু তো পেয়ারা গাছে ছিল, তো ওকে আমি নিতে গিয়েছিলাম। তখন পুরো ঘটনাটা খুলে বলে। তখন পরিবার সব সদস্যরাই ছিলেন এবং তার যে ছোট ভাই যেটা বললাম রুহুল সাহেব, উনিও সামনে ছিলেন। তো রুহুল সাহেব পুরো ব্যাপারটা শোনার পরে আসলে উনি বুঝতে পারেন, উনি ওনার ভাইকে একটু আড়ালে নিয়ে আসেন এবং বলেন যে ভাইয়া আপনি একটু আমাকে সময় দেন, আমি দেখছি। তখন আমার ভাই বলে তুই কিভাবে দেখবি, ভাই আপনি আমাকে সময় দেন। তো সে তার ঘরে চলে যায়। কিছুক্ষণ পরে সে আবার ফিরে এসে তার ভাইকে বলে যে ভাই আমার সাথে আপনাদেরকে একটা জিনিস বলতে হবে, আমি অনেক বছর ধরে বলিনি এই জিনিসটা, যেহেতু আমার ভাতিজিকে পাওয়া যাচ্ছে না, তো আমি এর জন্য আজকে সত্যি কথাটা বলছি। আমার সাথে আসলে অনেক বছর ধরেই আমার সাথে কিছু জিন থাকে, আমরা একসাথে থাকি সবসময়, আমার সাথে তাদের সাথে খুব ভালো সম্পর্ক। তো তখন উনি প্রথম শেয়ার করে যে বাসা বন্ধ করার পরে উনি কেন অন্য বাসায় চলে গেছিলেন। বাসা বন্ধ করার পরে ওনার সাথে যে সঙ্গী জিনরা যারা ছিল তারা বাসা ঢুকতে পারতো না, তো এই জন্য উনি পাশে দূরে একটি রুমে গিয়ে থাকা শুরু করেছিলেন। তো উনি আরো বললেন যে জিনরা যেটা বললো যে ওরা নিয়ে গেছে বাচ্চাকে, ওরা তোমাকে চাচ্ছে, আবারও চাচ্ছে। তখন বাবুল সাহেব বলে এটা কোনোভাবে তো সম্ভব না, আমি কিভাবে কি করব, আমি কিভাবে যাব। তখন তার ছোট ভাই বলে যে ভাই আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। তো যাই হোক, উনি আবার ওনার ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে উনি তার যে সঙ্গী ছিল তাদেরকে সবাইকে বললেন। তার সঙ্গীরা যেটা বললো সেটা হচ্ছে তোমার ভাতিজি যেখানে আছে সুস্থ আছে, আর জিনের যে এখানকার যে সর্দার আছে সর্দারের কাছে আছে, তুমি তার কাছে যাও, সরাসরি যে কথা বলো, আমি ব্যবস্থা করে দিচ্ছি আমরা কিভাবে তুমি যাবা। তো রুহুল সাহেবের ছোট ভাই জিনের সর্দারের কাছে যায় অ্যাকচুয়ালি,
এবং বলে পুরো ব্যাপারটা যে একটা নিষ্পাপ বাচ্চার তো কোনো দোষ নাই, আপনার কেন ওকে তুলে আনছেন। তখন জিনের সর্দার বলে যে আমরা তুলে আনিনি, এটা আমার কিছু সঙ্গীরা তুলে এনেছে, যাই হোক তোমার বাচ্চা তোমাকে ফিরিয়ে দেওয়া হবে, আর তোমার ভাইকে আমাদের লাগবে। তখন রুহুল সাহেবের ছোট ভাই বলে যে এটা পরে দেখা যাবে, আপনি নিষ্পাপ বাচ্চাটাকে আগে ফেরত দেন। তো কিছুক্ষণ পরেই দেখা যায় যে বাচ্চাটা উঠানে বসে আছে। তার চাচা তার রুম থেকে বের হয়, রুম থেকে বের হয়ে পরে দেখে যে তার বাচ্চা তার মা বাবার কাছেই আছে, এবং তার বাবা বলে যে ওকে একটু আগে দেখলাম যে হঠাৎ করে উঠানে। বাচ্চাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় ছিল বা কি ছিল, বাচ্চা কিছুই বলতে পারে না, তার কিছুই মনে নেই। তো যাই হোক, এরপরে ঘটনা এখানেই শেষ না। হুজুর দিয়ে পুরা ঘরটাকে আবার যেভাবে ইয়া করা ছিল, তার চারদিকে তাবিজ পোতা ছিল, ঘরটাকে পুরা সেভ করে। তো এর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে রুহুল সাহেব বাবুল সাহেবের যে ভাই রুহুল সাহেব, উনি যে জিনদের কাছে বলে এসেছিল যে দেখা যাবে জিনরা পরবর্তীতে ওনাকে ডাকে। তো জিনরা ডাকার পরে যেটা হয় যে জিনদের সাথে ওনাদের একটা সমস্যা হয়। তো হঠাৎ করে দেখা যায় যে কোনো কারণে বাবুল সাহেব তার ছোট ভাইকে আর পাচ্ছে না, মানে হঠাৎ করে এলাকা থেকে মিসিং উনি আর কি, ছোট ভাই যে জিনদেরকে পালতো। তো যাই হোক, উনি অনেক যায় খোঁজ খবর করে, কোনো জায়গা থেকে কোনো কিছু পায় না। তো রাত্রেবেলা একদিন উনি স্বপ্ন দেখছেন, বাবুল সাহেব যার মেয়ে হারিয়ে গিয়েছিল, যে উনার ছোট ভাই জিনদের ক্ষতি করার চেষ্টা করছিল দেখে জিনরা উনাকে মেরে ফেলেছে, এবং উনাকে আর এখানে পাওয়া যাবে না, উনাকে খোঁজ করে কোনো লাভ নেই। আর যেহেতু জানের বদলে একটা জান চলে গেছে, তো বাবুল সাহেবের যদি কখনো কোনো সময় কোনো প্রয়োজন হয়, উনাদেরকে যেন স্মরণ করে ওনারা চলে আসবে। তো যাই হোক, বাবুল সাহেব পরবর্তীতে একটা হুজুরের কাছে যান। হুজুরের কাছে যাওয়ার পরে বাবুল সাহেব পুরো ঘটনাটা খুলে বলেন, এবং হুজুরও তাকে বলে যে জিন্না তাকে মেরে ফেলেছে, তার ছোট ভাইকে। যাই হোক, এরপর অনেক বছর চলে যায়। তো এই যে বাচ্চা মেয়েটা পরবর্তীতে বড় হয়, একটা সময় যখন বিয়ের বয়স আসে, তখন কোনো কারণে মেয়েটার বিয়ে হচ্ছিল না। কারণ গ্রামে তার একটা কথা প্রচলন ছিল এমন যে মেয়েটাকে জিনরা নিয়ে গেছে, এই মেয়ের মধ্যে সমস্যা আছে। যাই হোক, এই মেয়ের বিয়ে হয় না। পরবর্তী বাবুল সাহেবের আরো অনেকগুলো বাচ্চা হয়। তো বড় মেয়ে যেহেতু বিয়ে দিতে পারছে না, পরবর্তী আরও বিয়ে দিতে পারছিল না, এই জন্য পরবর্তী একটা সময় বাবুল সাহেব জিনদেরকে বলেন যে আপনারা তো একসময় বলেছিলেন যে কোনো সমস্যায় পড়লে আপনাদেরকে বলতে। তো তখন বলে যে আমার মেয়ের তো বিয়ে হচ্ছে না। তখন সেই জিনদের যে সর্দার ছিল সে বলে যে তোমার মেয়ের খুব দ্রুত বিয়ে হয়ে যাবে, এবং যেই পরিবারে তার বিয়ে হবে সেই পরিবারে অসম্ভব বরকতময় হবে তাদের, মানে, এবং এটাই হয়। এবং এক দেড় মাসের মধ্যে তার মেয়ের বিয়ে হয়ে যায়, এবং দেখা যায় যে তার হাজবেন্ড যেই ব্যবসায়ী করে না কেন সেই ব্যবসায় প্রচন্ড লাভ হয়, এবং বর্তমানে তারা খুলনায় বেশ সম্ভ্রান্ত একটি পরিবার। তো সঙ্গত কারণে নাম বলছি না। তো এটাই ছিল আজকের ঘটনা। ধন্যবাদ সবাইকে। আমরা এখন আমাদের একটা চমৎকার ঘটনায় যাব। আমাদের নতুন একজন অতিথি এসেছেন, তার কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। আমি একটা ঘটনা বলবো। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আরিয়ান নামের এক ভাইয়া। তিনি লিখেছেন যে যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। নিস্তব্ধ মাঝরাতে ভিটের কোণ থেকে ভেসে আসা সেই অমানসিক গঙ্গানে আজও থামেনি, যেখানে মাটির নিচে কবরের পচা মাটি মিশিয়ে দেওয়া হয়েছে। সেখানে জীবনের বদলে জন্ম নেয় কেবল হাড় মাংসের বিকৃতি দলা। অভিশপ্ত সেই ভিটার বিষাক্ত বাতাস আপনার নিঃশ্বাস কেড়ে নিতে যথেষ্ট, কারণ সেখানে প্রতিটি কোণ থেকে অতৃপ্ত কোনো এক আত্মার নিঃশ্বাসের শব্দ পাওয়া যায়। গ্রামের নাম চাঁদপুর। আপাত দৃষ্টিতে শান্ত এই গ্রামের শেষ মাথায় যে বিশাল জীর্ণ শীর্ণ দালানটি দাঁড়িয়ে আছে, তার নাম হচ্ছে চৌধুরী বাড়ি। একসময় এই বাড়িতে মানুষের আনাগোনা আর হাসাহাসিতে খুব মুখর থাকতো চারপাশ। কিন্তু গত 20 বছর ধরে এই বাড়ির চিত্রটা এমনভাবে বদলে গেছে, গ্রামের মানুষ দিনের বেলাতেও এই বাড়ির ছায়া মারতে ভয় পায়।
এই দালানটি এখন আর কেবল ইট আর সুরকির ঘর নয়, এটি যেন জীবন্ত এক নরক, যে নরকের বীজ বপন করা হয়েছিল 20 বছর আগের এক আমাবস্যার রাতে। চৌধুরী বাড়ির মেজ ছেলে আসলামের সাথে প্রতিবেশী সোবহানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে এক বিরোধ চলছিল, যে তার প্রতিহিংসা যখন মানুষের বিবেককে গিলে খায় তখন মানুষ পশুর চেয়েও অদম হয়ে যায়। সোবহান ছিল এক রেখা আর ভীষণ জেদি। আসলামের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে এমন এক পথ বেছে নিল যা কোনো সুস্থ মানুষের কল্পনাতেও আসতে পারে না। সে সীমান্ত পারের এক তান্ত্রিককে ধরে নিয়ে এলো। সেই তান্ত্রিকের নির্দেশ মতো সদ্য দাফন করা এক শিশুর কবরের মাটি এবং কিছু কুফুরি কালাম করা হার আসলামের শোবার ঘরের চালে কোণে এবং তার উঠোনের ঠিক মাঝখানে পুঁতে দেওয়া হয়। তান্ত্রিক বলেছিল, এই মাটিতে যে গাছ হবে তার ফল হবে তেতো, আর এই ভিটায় যে রক্ত জন্মাবে তা হবে অভিশপ্ত। সেই ঘটনার মাসখানিক পরেই আসলামের স্ত্রী রেহেনা বেগম প্রথম গর্ভবতী হয়। পুরো পরিবারে খুশির জোয়ার বয়ে গিয়েছিল, কিন্তু কেউ জানতো না সেই আনন্দের আড়ালে কি বিভীষিকা ওত পেতেছিল। রোহানার সন্তান প্রসবের রাত ছিল অদ্ভুত রকমের। আকাশে কোনো চাঁদ ছিল না, এমনকি একটা ঝিঝি পোকারও কোনো শব্দ শোনা যাচ্ছিল না। পুরো বাড়িটা যেন এক গভীর শ্বাসরোধকারী স্তব্ধতায় ডুবেছিল। মাঝরাতে যখন বাচ্চার কান্নার শব্দ পাওয়া যায়, তখন ঘর থেকে ভেসে এলো দাইমার এক বুক ফাটানো আর্তনাদ। দাইমা বলতে যারা বাচ্চা ধরে আর কি, ধাত্রী মাতা যাকে বলে। আসলাম পাগলের মতো ঘরে ঢুকে দেখলো বিছানার যা শুয়ে আছে তাকে কোনোভাবেই মানুষের বাচ্চা বলে সাব্যস্ত করা যায় না। শিশুটির শরীরটা কুঁকড়ে আছে, পা দুটো উল্টো দিকে বাঁকানো এবং তার চোখগুলো টকটকে লাল ছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, শিশুটি কাঁদছিল না, বরং সে এক অদ্ভুত ঘরে শব্দ করছিল, যা অনেকটা মানুষের হাসির মতো শোনাতো। দাইমা কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরিয়ে এসে বলল, এটা মানুষ নয় আসলাম, এ কোনো শয়তানের বীজ। এই মাটির দোষ, এই ভিটার দোষ। সাথে সাথে আসলামের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কিন্তু এটা তো কেবল শুরু ছিল। এরপর থেকে চৌধুরী বাড়ির প্রতিটি সন্তানই যখনই পৃথিবীতে আসার সময় হতো তখন ঘটে যেত কোনো না কোনো এক অলৌকিক আর বিভৎস সকল কাণ্ড। কোনো বাচ্চা জন্মানোর সাথে সাথেই নীল হয়ে মারা যেত, আবার কারো হাত পায়ে এমন বিকৃতি থাকতো যেন মনে হতো কেউ হাড়গুলো মটমট করে ভেঙে মাংসের ভিতর ঢুকিয়ে দিয়েছে। বাড়ির চারপাশের বাতাসটা কেমন যেন ভারী হয়ে থাকতেও সব সময় মনে হতো অদৃশ্য কেউ একজন সব সময় কানে কানে ফিস ফিস করে কথা বলছে। এক রাতে আসলামের ছোট ভাই কাশেম, সে বারান্দায় বসে তামাক টানছিল। হঠাৎ সে দেখল উঠানের যে জায়গায় সুবহান মাটি পুঁতেছিল সেখানে একটা ছোট বাচ্চার ছায়া ঘুরে বেড়াচ্ছে। বাচ্চাটার হাঁটা চলা স্বাভাবিক নয়, যেন বুক দিয়ে টেনে টেনে এগিয়ে যাচ্ছে সে। এবার কাশিম ভাবল হয়তো তার চোখের ভুল, কিন্তু কিছুক্ষণ পরেই সে শুনতে পেল তার নিজের নাম ধরে কেউ ডাকছে। এই কণ্ঠস্বরটা একদম তার মৃত বড় ভাইয়ের ছেলের মতো, যে জন্মের 2 দিন পরেই মারা গিয়েছিল। কাকা, ও কাকা, কাকা, আমাকে একটু কোলে নিবা? কাশিমের গায়ের লোম খাড়া হয়ে গেল। সে টর্চটা টর্চের আলো ওইদিকে ফেলতেই দেখলো সেখানে কেউ নেই, শুধু মাটির উপর দিয়ে কেউ যেন ভারী কিছু টেনে নিয়ে গেছে এমন দাগ পড়ে আছে।
ভয়ে কাশেম ঘরে দৌড় দিল এবং ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। কিন্তু নিস্তার নেই। মাঝরাতে ঘরের চালের উপর ছোট ছোট পায়ে শব্দ শোনা যেত। মনে হচ্ছিল এক ঝাঁক ছোট শিশু চলে আসলো তার উপরে, তার চালের উপরে দৌড়দৌড়ি করছে। আর তাদের হাসির শব্দে সারা বাড়ি গম গম করছিল। সেই হাসি কোনো শিশুর নিষ্পাপ হাসি নয়, বরং তা ছিল প্রতিহিংসায় ভরা এক নরকীয় আওয়াজ। বাড়ির মহিলাদের অবস্থা আরও খারাপ। রেহানা প্রায় রাতেই ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে সেই উঠানে চলে যেত যেখানে কুফরি করা মাটি ছিল। সে সেখানে বসে মাটি খুঁড়ত আর আপন মনে কথা বলতো। একদিন আসলাম তাকে হাতে নাতেই ধরে ফেলল। রেহানা তখন 2 হাতে মাটি তুলে খাচ্ছে আর বলছে, ওরা ক্ষুধার্ত আসলাম, ওরা রক্ত চায়। তুমি কি শুনতে পাও না ওদের চিৎকার? ওরা আমাদের বংশ শেষ করে দেবে। রেহেনার চোখের মণি তখন একদম সাদা হয়ে গেছে। আসলাম বুঝতে পারল এই লড়াই কোনো মানুষের সাথে নয়। সুবহান যে কাজটি করেছিল তার ফলাফল সে নিজে উপভোগ করতে শুরু করলো। কিন্তু তার আগে সে চৌধুরী পরিবারকে তিল তিল করে শেষ হয়ে যেতে দেখেছিল বা দেখতে চেয়েছিল। একদিন গ্রামের এক প্রবীণ কবিরাজকে খবর দেওয়া হলো। কবিরাজ বাড়িতে পা দিয়েই থমকে দাঁড়ালেন। তিনি আসলামকে বললেন, এ তুই কি করেছিস আসলাম? এই ভিটায় তো এখন জ্যান্ত মানুষের চেয়ে মৃতদের অধিপত্য বেশি। এই মাটিতে কুফরি কালাম করে কবরের পচা মাটি ছিটানো হয়েছে। যেখানে কবরের মাটি থেকে সেখানে আজরাইল ছাড়া কেউ খুশি মনে আসে না। কবিরাজ যখন বাড়ির উঠানে বসে জিকির শুরু করলেন, হঠাৎ আকাশ কালো হয়ে এলো। দুপুরবেলাতেই যেন সন্ধ্যা নেমে এলো ওই বাড়ির উপরে। বাড়ির ভেতর থেকে বিকট দরজা জানালার আঁচড়াতে শুরু করলো। কোনো বাতাসও কিন্তু নেই। অথচ দালানের আম গাছটা এমনভাবে দুলছিল যেন ঝড়ে উপড়ে যাবে এমন অবস্থা। কবিরাজ চিৎকার দিয়ে বলেন, আসলাম, তোর বাড়ির নিচে যা আছে তা বের কর, না হলে আজ রাতেই এই ভিটা তোদের কবর হয়ে যাবে। আসলাম কোদাল নিয়ে আসলো ভয়ে এবং হাঁপাতে হাঁপাতে সে মাটি খুঁড়তে শুরু করলেন। উঠানের ঠিক মাঝখানে কয়েক ফুট খুঁড়তেই বের হলো একটা মাটির কলস। কলসটা খুলতেই চারপাশটা পচা লাশের গন্ধে ভরে গেল। ভেতরে দেখা গেল একটা ছোট শিশুর খুলি, তাতে লাল সুতো দিয়ে পেঁচানো কিছু হাড় আর কালো রঙের একটা পুতুল। পুতুলটা সারা শরীরে পেরেক বাঁধানো ছিল। সেটা দেখা মাত্রই আসলামের গা গুলিয়ে বমি চলে এলো। ঠিক যেন সেই মুহূর্তে বাড়ির ভেতর থেকে রেহানার এক বিভৎস চিৎকার শোনা গেল। আসলাম দৌড়ে ঘরে গিয়ে দেখলেন রেহানা তার নিজের আঙুল কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলছে আর তার রক্ত দিয়ে দেয়ালে লেখছে, কেউ বাঁচবে না। রাতটা যত গভীর হচ্ছিল, পরিস্থিতি ততটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। কবিরাজ মন্ত্র পড়ে কলসটি ধ্বংস করার চেষ্টা করেছিলেন, কিন্তু অদৃশ্য কোনো শক্তি তাকে বারবার বাধা দিচ্ছিল। হঠাৎ করে কাসেমের ঘরে চাল ভেঙে নিচে পড়ল এবং দেখা গেল সেখানে কোনো মানুষ নেই, কিন্তু ছাদ থেকে টপ টপ করে রক্ত পড়ছে। কাসেম ভয়ে কুকড়ে কোনায় বসেছিল, কিন্তু তার সামনে যা দেখল তাতে তার আত্মা কেঁপে উঠল। আর মৃত ভাতিজা শরীরটা ছিল বিকৃত, সে আজ তার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখের কোটর থেকে জল নয় বরং ঘন কালো রক্ত চুইয়ে পড়ছে। সে কাসিমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, কাকা, মাটির নিচে খুব ঠান্ডা, আমাদের সাথে আসবা? আসলাম তখন বাইরে কবিরাজকে সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু সুবহান যে তান্ত্রিককে এনেছিল সে হয়তো আরো শক্তিশালী কিছু করে রেখেছিল।
হঠাৎ চারপাশ থেকে কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। মনে হচ্ছিল মাটির নিচ থেকে শত শত শিশুর আর্তনাদ করছে। কবিরাজের হাতের তাসবিটা হঠাৎ ছিঁড়ে গেল। তিনি আসলামের দিকে তাকিয়ে বললেন, আসলাম, এই অভিশাপ্ত কাটানো আমার সাধ্যর বাইরে। এই মাটির গভীর পর্যন্ত বিষ মিশে গেছে। তোদের বংশের এই রক্ত এই মাটির সাথে মিশে গেছে। সেই রাতেই ঘটল সবচেয়ে ভয়াবহ ঘটনাটি। আসলাম দেখল তার বড় ভাইয়ের ঘর থেকে একে একে তাদের পরিবারের সব মৃত আর বিকলাঙ্গ শিশু বের হয়ে আসছে, যারা গত কয়েক বছর ধরে শুধু জন্মের পরেই মারা গিয়েছিল। তারা একে অপরের হাত ধরে গোল হয়ে উঠানে নাচছে। তাদের শরীরের পচা মাংস খুলে পড়ছে, কিন্তু তাদের থামানোর কোনো লক্ষণ নেই। তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে সুবহান, যার চোখ দুটো জ্যান্ত অবস্থায় কেউ যেন উপড়ে ফেলেছে। সুবহান খিলখিল করে হাসছে আর বলছে, আসলাম, তোর ভিটায় আর কেউ সুস্থ থাকবে না রে। এই কবরের মাটি তোর রক্তকে বিষাক্ত করে দিয়েছে। আসলাম বুঝতে পারলো এটা কোনো সাধারণ শয়তানি নয়, এটা মানুষের তীব্র ঘৃণা থেকে জন্ম নেওয়া এক জ্যান্ত অভিশাপ। সে কবিরাজের পা জড়িয়ে ধরল, কিন্তু কবিরাজ তখন ভয়ার্ত চোখে অন্ধকার দালানের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ করে দালানের দোতলার জানালা দিয়ে একটি কালো ছায়া নিচে লাফিয়ে পড়ল। সেটা ছিল রেহেনা, ওই ব্যক্তিটা ছিল ওই সুবহানের বউ রেহেনা। কিন্তু সেখান থেকে পড়ার পর তার কোনো শব্দই হলো না। সে বিড়ালের মতো চার হাত পায়ে ভর দিয়ে আসলামের দিকে এগিয়ে আসতে লাগলো। তার মুখটা ঝুলে গেছে আর জিহ্বা অস্বাভাবিক লম্বা হয়ে বের হয়ে আসছে। সে ঘরে গলায় বলল, আজ রাতে ভোজ হবে, কবরের মাটিতে নতুন রক্ত মিশবে। আসলাম তার নিজের স্ত্রীকে চিনতে পারছিল না। তার সামনে দাঁড়িয়ে থাকা এই প্রাণীটাকে। তার বুকের ভিতরটা ধকভক ধকভক করে উঠল যখন সে দেখল রেহেনার পিছনে সেই অদ্ভুত বিকৃতি শিশুগুলো এসে দাঁড়িয়েছে। তারা সবাই মিলে আসলামকে এবার ঘিরে ধরেছে। আসলামের চারপাশটা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসতে লাগলো। বাতাসের সেই লাশের গন্ধটা যখন এতই তীব্র যে তার দম বন্ধ হয়ে আসছিল। সে কি আজই তার পরিবারের শেষ সদস্য হতে চলেছে, নাকি অভিশপ্ত ভিটার মাটি তাকেও শুষে নেবে? মাটির গভীর থেকে উঠে আসা সেই পচা গন্ধটা এখনো আর কেবল নাকে নয়, আসলামের মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ছে। উঠানের চারপাশটা থমথম করছে। কবিরাজ লোকটা বিড়বিড় করে কিছু একটা পড়ার চেষ্টা করছিলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছিল না। শুধু এক ধরনের অদ্ভুত ঘরে আওয়াজ হচ্ছিল। রেহেনা যখন চার হাত পায়ে ভর দিয়ে বিড়ালের মতো আসলামের দিকে এগোতে শুরু করলো, তখন তার চোখের মণিগুলো যেন কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছিল। প্রতিটি পদক্ষেপ তার হাড়ের মটমট শব্দ শোনা যাচ্ছিল, যেন শরীরের ভেতরে কেউ হাতুড়ি দিয়ে হাড়গুলো গুঁড়িয়ে দিচ্ছে। আসলাম, পালাও, এরা মানুষ না, এরা মাটির নিচে সেই অতৃপ্ত ক্ষুধা। কবিরাজ শেষবারের মতো চিৎকার করে উঠলেন, কিন্তু পরক্ষণেই এক অদৃশ্য ঝাপটায় তিনি ছিটকে গিয়ে আশ্রে পড়লেন সেই গর্তটার উপরে যেখান থেকে কলসটা তোলা হয়েছিল। সাথে সাথে গর্তের চারপাশ থেকে অসংখ্য ছোট ছোট ফ্যাকাশে হাত বেরিয়ে এলো এবং সেই হাতগুলো কবিরাজকে টেনে ধরলো। দৃশ্যটা দেখে আসলামের রক্ত হিম হয়ে গেল। ছোট ছোট শিশুদের হাত, কিন্তু নখগুলো পশুর থেকেও আরো বেশি ধারালো। কবিরাজ আর্তনাদ করে ওঠার সুযোগও পেলেন না। কয়েক মুহূর্তের মধ্যে তাকে সেই কবরের মাটির ভিতরে টেনে নিয়ে যাওয়া হলো। মাটিটা যেন জ্যান্ত কোনো প্রাণীর মতো নড়ে উঠল এবং কবিরাজকে গিলে ফেলে আবার
সমান হয়ে গেল। ওই কবরটা কবিরাজকে গিলে ফেললো, মানে কবরের ভিতরে নিয়ে আবার মিলে গেল। তো এবার উঠানের মাঝখানে এখন আসলাম একা। তার সামনে তার স্ত্রী রেহেনা, যার মুখ এখনো চেনা যাচ্ছে না। চামড়া ঝুলে পড়েছে, মুখ দিয়ে অনবরত কালো লালা ঝরছে। রেহেনা হাসছে, সেই হাসি কোনো মানুষের হতে পারে না। আসলাম, তুমি কি ভয় পাচ্ছ? নিজেদের সন্তানদের দেখে কেউ ভয় পায়? পাগল, দেখো ওরা সবাই এসেছে। 20 বছর ধরে ওরা এই মাটির নিচে তোমার প্রতীক্ষায় ছিল। ওরা দুধ চায় না আসলাম, ওরা তোমার গরম রক্ত দিয়ে তৃষ্ণা মেটাতে চায়। আসলাম টলতে টলতে পিছিয়ে যাচ্ছিল। হঠাৎ তার পায়ে কি যেন একটা নরম জিনিসের ধাক্কা লাগলো। নিচে তাকাতেই সেই দেখলো গত বছর যে সন্তানটি বিকলাঙ্গ, মানে প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেছিল, মানে জন্মের পরে মারা গিয়েছিল, সেটি তার পায়ের কাছে শুয়ে আছে। শিশুটির দেহটা অর্ধেক পচে গেছে এবং পেটের ভিতর থেকে নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসছে। সে তার ফ্যাকাশে হাতটা দিয়ে আসলামের গোড়ালি চেপে ধরল। শীতল সেই স্পর্শে আসলামের মনে হলো তার শরীরের সমস্ত রক্ত বরফ হয়ে গেছে। বাবা, আমাকে কেন মাটিতে শুইয়ে রেখেছিলে? ওখানে খুব পোকা, ওরা আমার চোখগুলো খেয়ে ফেলেছে। শিশুটি যখন এই কথাগুলো বলছিল, তখন তার চোখের শূন্য কোটর থেকে ছোট ছোট সাদা পোকা কিলবিল করে বের হয়ে আসছিল। আসলাম চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠ নালী যেন কেউ চেপে ধরেছে। সে দেখল বাড়ির অন্ধকার বারান্দায় থেকে তার বড় ভাইয়ের মৃত স্ত্রী এবং আরো কয়েকজনের আত্মীয় বের হয়ে আসছেন। তারা এই বাড়িতেই রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। তাদের সবার শরীরই কোনো না কোনোভাবে বিকৃত। কারো মাথা একদিকে ঝুলে আছে, কারো হাত উল্টো দিকে। তারা সবাই মিলে একে এক অদ্ভুত সুরে গান গাইতে শুরু করলো। এ বিষাদ অমানসিক সুর, যা শুনলে মনে হয় মাথার ভিতরে কেউ হাজার সূচ ফোটাচ্ছে। হঠাৎ করেই সুবহান অবয়বটা আবার ফুটে উঠল উঠানের কোনায়। সে এক দৃষ্টিতে আসলামের দিকে তাকিয়েছিল। তার ঠোঁটের কোণে সেই পৈশাচিক হাসি। সুবহান ধীর পায়ে এগিয়ে এসে আসলামের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, জমি চেয়েছিলে? তুমি জমি চেয়েছিলে না আসলাম? এই দেখো, পুরো জমি এখন তোমার। এই মাটির নিচ তোর 7 পুরুষ শুয়ে থাকবে। কুফরি কালামের শক্তি তুই জানিস না? কবরের মাটি যখন একবার রক্ত পায়, সে তখন পুরো বংশ শেষ বিন্দু পর্যন্ত শুষে নেয়। তুই কি ভেবেছিস কবিরাজ তোকে বাঁচাবে? এই ভিটায় পা রাখা মানেই যমরাজকে আমন্ত্রণ জানানো। আসলাম দেখলো তার নিচের হাতগুলো ধীরে ধীরে নীল হয়ে আসছে, নখগুলো কালো হয়ে কুঁকড়ে যাচ্ছে। সে বুঝতে পারলো অভিশাপটা এখন তার শরীরের ভিতরে প্রবেশ করেছে। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্রতিটি নিঃশ্বাসের সাথে ফুসফুসে বালু আর পচা মাংসের রক্তের গন্ধ ঢুকছে। রেহানা তখন তার একদম সামনে। সে আসলামের গলার উপর নিজের শীতল হাতটা রাখলো। আসলাম দেখতে পেল রোহানার হাতের আঙ্গুলের ডগা দিয়ে সরু সরু পোকা তার চামড়ার নিচে ঢুকে যাচ্ছে। চলো আসলাম, আমাদের বিছানা তৈরি। বাড়ির নিচে মাটির নিচে আমাদের নতুন ঘর। রেহানা এক ঝটকায় আসলামকে মাটির উপরে ফেলে দিল। আসলাম অসহায়ের মতো পা ছুটছিল, কিন্তু তার শরীরে আর কোনো জোর ছিল না। সে অনুভব করলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। মাটি যেন এক বিশাল হা করা মুখ, যা তাকে গিলে ফেলার জন্য প্রস্তুত। সে ওপরের দিক তাকিয়ে দেখলো আকাশের সেই কালো মেঘগুলো যেন বড় বড় রাক্ষসী হাতের মতো তাকে চেপে ধরেছে। বাড়ির জানালাগুলো থেকে শত শত মৃত মুখ উকি দিচ্ছে।
তারা সবাই একযোগে হাততালি দিচ্ছে আর অট্র হাসিতে হাসছে। ঠিক সেই মুহূর্তেই আসলামের মনে হলো সে আসলে জানতো নেই, সে হয়তো অনেক আগেই মারা গেছেন। আর এই পুরো দৃশ্যটা তার আত্মার যন্ত্রণায় এক অন্তহীন চক্র। সুবহান তার বুকের উপর পা দিয়ে দাঁড়ালো। সুবহান পায়ের চাপে আসলামের পাঁজরের হাড়গুলো মরমর করে ভেঙে যেতে লাগলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, আসলাম কোনো ব্যথাই অনুভব করছিল না। সে শুধু দেখছিল তার শরীরের ভেতর থেকে কালো ধোঁয়া আসছে। তোর পাপের শাস্তি এই ভিটা আসলাম। তুই ভাইয়ের রক্তের সাথে প্রতারণা করেছিলি, সুবহানের ভিটা কেড়ে নিয়েছিলি। মাটি সব মনে রাখে, মাটি কখনো ঋণ ভোলে না। সুবহানের কণ্ঠস্বর এই বজ্রপাতের মতো শোনা যাচ্ছিল। ধীরে ধীরে আসলামের চারপাশটা নিঝুম হয়ে এলো। কান্নার শব্দ, হাসির শব্দ, সব কিছু যেন অনেক দূর থেকে ভেসে আসছে। সে অনুভব করলো তার শরীরের উপর কেউ ভারী মাটি দিচ্ছে। মাটিটা ভেজা, শীতল এবং তাতে তীব্র কটু গন্ধ। সে চোখ খোলার চেষ্টা করলো, কিন্তু দেখলো তার চোখের পাতায় কেউ ব্রেক ঢুকিয়ে দিয়েছে। সে চিৎকার করতে চাইলো, তার মুখটা ততক্ষণে ভিজা মাটি দিয়ে ভরে গিয়েছে। পরের দিন সকালে গ্রামের মানুষ যখন চৌধুরী বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, তারা দেখলো বাড়িটা একদম নীরব, কোনো প্রাণীর চিহ্ন নেই। শুধু উঠানের মাঝখানে এক বিশাল গর্ত হয়ে আছে, যেন কেউ সেখান থেকে বড় কিছু একটা উপরে ফেলছে। বাড়ির ভিতরটা জনশূন্য, কিন্তু দেয়ালে দেয়ালে লেগে আছে জমাট বাঁধা কালো রক্ত। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল সেই উঠানোর সেই গর্তের কিনারে একটা ছোট শিশুর পায়ের ছাপ পড়েছিল, যা সরাসরি বাড়ির সদর দরজা দিয়ে ভিতরে ঢুকে গিয়েছে। গ্রামের কেউ আর কখনোই ওই চৌধুরী বাড়ির ঢোকার সাহস পায়নি। তবে আজও নাকি অমাবস্যা রাতে সেই জীর্ণ দালান থেকে অদ্ভুত সব গঙ্গানের শব্দ শোনা যায়। মাঝে মধ্যে পথিকরা দেখে দোতলার ভাঙা জানালা দিয়ে এক বিকৃত চেহারার নারী আর এক পুরুষ নিচের দিকে তাকিয়ে আছে। তাদের কোল জোরে থাকে এমন কিছু যা দেখতে মানুষের মতো নয়, বরং হাড় আর মাংসের এক কুৎসিত দলা। অভিশপ্ত সেই ভিটা আজও দাঁড়িয়ে আছে, মাটি সেখানে আজও তৃষ্ণার্ত। শোনা যায় যদি কোনো অচেনা পথিক ভুল করে সেই ভিটায় রাত কাটানোর চিন্তা করে, তবে সরি, আসলে আমি অসুস্থ, তারপরে ঘটনা বলছি। কুষ্টির অভিশপ্ত ভিটা আজও দাঁড়িয়ে আছে মাটির সাথে, সামনে আজও তৃষ্ণায়। শোনা যায় যদি কোনো অচেনা পথিক ভুল করে সেই ভিটায় রাত কাটানোর চিন্তা করে, তবে মাটির নিচ থেকে এক কমল কণ্ঠস্বর তাকে ডেকে বলে, ভেতরে এসো পথিক, মাটির নিচে খুব ঠান্ডা, আমাদের সাথে একটু শোবে। ডার্ক সাইকোলজির এক চরম খেলায় এই মাটি। এখানে ঘৃণা কবরের মাটির চেয়েও বেশি শক্তিশালী। চৌধুরী পরিবারের অস্তিত্ব শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু তাদের পাপ আর সুবহানের প্রতিহিংসা সেই মাটিতে মিশে এক অমর শয়তানি সত্তায় রূপান্তরিত হয়েছে, যা আজও নতুন শিকারের জন্য ওত পেতে থাকে। এই ছিল ভাই আজকের ঘটনা আমাদেরকে পাঠিয়েছিল। আমাদেরকে যে ঘটনাটি পাঠিয়েছিল তার নাম প্রথমেই বলেছি, তো আমি আবারও যদি বলি, আরিয়ান সাহেব এই ঘটনাটি পাঠিয়েছে এবং বলেছে, ভাইয়া আমাদের ঘটনাটি 100% পড়তে হবে, কারণ অনেক কষ্ট করে ঘটনাটি লিখেছি, ভাইয়া ঘটনাটি পড়বে। অবশ্যই ভাই আপনার ঘটনাটি পড়ে দিয়েছি। এরকম ঘটনা যদি আপনারা পাঠান, আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে এইরকম ঘটনা তুলে ধরবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এইরকম বাছাই করা ঘটনায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ডিয়ার লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত ঘটনাগুলো শুনলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এইভাবে ভয়ঙ্কর সকল ঘটনা আমরা বিভিন্ন জায়গা থেকে বাছাই করে আপনাদের সামনে তুলে ধরি।
অনেকেই বাছাই করা ঘটনাকে অনেক বেশি ভালোবাসেন, আর আমি জানি যে বাছাই করা ঘটনা মানে স্পেশাল ঘটনা। আপনারা যারা যারা বাছাই করা ঘটনা শুনতে ভালোবাসেন, একটু আমাদেরকে কমেন্ট করে যাবেন যে আসলেই আপনাদের কাছে বাছাই করা ঘটনাগুলো কেমন লাগে। আমরা প্রতিনিয়ত যেভাবে ঘটনাগুলো দিচ্ছি, এই ঘটনাগুলো কি আপনাদের ভালো লাগছে কিনা। টপ ভূত এফএম সবার আগে আপনাদের কাছে আপনাদের চাহিদাকে পূরণ করতে ব্যস্ত থাকে। অনেকেই আমাদেরকে ডক্টর আলিফ ভাইয়ের ঘটনার কথা বলেছেন, আমরা তাদের কথা অনুযায়ী ডক্টর আলিফ ভাইয়ের ঘটনা দিয়েছি। অনেকে আবার আফনান ভাইয়ের ঘটনাও বলেছেন, আমরা ডক্টর আলিফ ভাইয়া, বাবু ভাইয়া এবং আমার কণ্ঠ সহ, মানে আপনাদের পাঠানো ঘটনা সহ আমরা কয়েকটা ঘটনা তৈরি করেছি। যাই হোক, সর্বশেষ যে ঘটনাটা শুনেছেন, যারা শেষ পর্যন্ত শুনেছেন, মানে সর্বশেষ একটি ঘটনা আমাদেরকে আরিয়ান ভাইয়া দিয়েছে। তার ঘটনা কিন্তু আমি নিজে পড়েছি, জানি না কেমন হয়েছে, অনেক চেষ্টা করেছি ভালো করার। একটু বলবেন আমার লাস্ট ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে, এটা আমার কণ্ঠে বলা তো। যদি ভালো লাগে, আপনাদের সাথে যদি কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, তাহলে সেই রকম ঘটনাগুলো আমাদেরকে দেবেন, আমরা পাঠিয়ে দেব আপনাদেরকে আমাদের ভয়েস রেকর্ড করে। যদি আপনাদের নিজেরাই যদি চান যে আপনাদের নিজেদের কণ্ঠে ঘটনা বলে পাঠাবেন, সেটা আরো ভয়ঙ্কর হবে। এবং আমি অ্যাপ্রিসিয়েট করি যে অবশ্যই আমি আপনাদের সাপোর্ট করি যে আসলে আপনারা হাতে থাকা ফোন দিয়ে ঘটনাগুলো রেকর্ড করে আমাদেরকে আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। আমরা আপনাদের ভয়েস সহ এই চ্যানেলের মাধ্যমে সেটা পাবলিশ করব। টপ ভূত এফএম কিন্তু অনেক অনেক ভয়েস ওভার, অনেক অনেক ব্যক্তিদের, অডিয়েন্সদের ঘটনা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে আপনাদের মাঝে। অনেক বর্তমান আমার যে অডিয়েন্স গুলো আছে, অনেকে একটা আপু প্রতিদিন আমাদেরকে প্রায় ঘটনা পাঠায়, তার সাথে অনেক ঘটনা ঘটে গিয়েছে। তার দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছে, এবং তার গ্রামের ঘটনা শেয়ার করেছেন, শহরের বিল্ডিং এর ঘটনা শেয়ার করেছেন। যাই হোক, আমি আপুটার নাম বলবো না, আপু সবসময় ছদ্মনামেই পরিচয় দেন। তিনি অনেক সুন্দর ঘটনা উপস্থাপন করে, আমার ব্যক্তিগত ভালো লাগে, কারণ ঘটনা বলার মধ্যে একটা স্পৃহা বা ঘটনা বলার মধ্যে একটা মাধুর্যতা, একটা থমথমে পরিবেশের কে বিলং করা। মানে আমিও চাই যে আপনারা এই ধরনের ঘটনা দেন, যাতে আমার অডিয়েন্স গুলো ঘটনাগুলো শুনে, এমন ভাবে শোনে যাতে এই ঘটনা তারা বুঝতে পারে যে নিজেদের সাথে সেই ঘটনাগুলো ঘটছে। এই এই যে প্রসেসটা নিজেদের সাথে ঘটে যাওয়া মানে যে ইয়েটা, এইটা বোঝা গেলেই বা এইটা উপলব্ধি করতে পারলেই ভূত এফএম সুন্দর। একটা ঘটনা বলছে, সেই ঘটনা গভীর মনোযোগ দিয়ে যদি আমি সেই ঘটনা শুনি, বা গভীর মনোযোগ দিয়ে ঘটনা কোথায় কোথায় ঘটছে বা কোথায় কি হচ্ছে সব আমার চোখের সামনে ভাসছে, এরকম করে যদি আমরা ঘটনাগুলো শুনি, তাহলে আমি আশা করি যে আপনারাও ভূত এফএম এর প্রেমে পড়ে যাবেন। টপ ভূত এফএম আপনাদের জন্য আরো অনেক পরিশ্রম করছে ভালো ঘটনা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা আরো কঠোর পরিশ্রম করব, আমরা আরো জোর দিয়ে আমরা বাছাই করব ঘটনা, আরো অনেক ঘটনাগুলো আমরা শুনবো। শুনে যেই ঘটনাগুলো খুবই ভয়ঙ্কর, যেই ঘটনাগুলো খুবই অ্যাট্রাকটিভ, সেই ঘটনাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা সবসময় চাই আপনাদের একটা থমথমে হরর পরিবেশ বা থমথমে একটা ভয়ানক নীলচে একটা জঙ্গল বা জঙ্গল টাইপের ঘটনা, অথবা বিল্ডিং বাড়ির ঘটনা বা শ্মশান ঘাটের ঘটনা। অনেকেই মোস্ট মানে পিপল লাইক দিস ঘটনা, যা মানে এই ধরনের ঘটনা শুনতে ভালোবাসে, যারা ওই কালো জাতীয় ঘটনা শুনতে ভালোবাসেন, বিভিন্ন তান্ত্রিকের ঘটনা শুনতে ভালোবাসেন, কবিরাজের ঘটনা শুনতে ভালোবাসেন। একজনকে জিনে ধরেছে, সেই ব্যক্তি কিভাবে এই কষ্টটা সাফার করলো এবং তিনি কিভাবে ওই বিপদ থেকে, ওই ভয়ঙ্কর এক অভিশাপ থেকে কিভাবে কার মাধ্যমে সেখান থেকে বের হয়ে আসলো, এগুলো ঘটনাও আপনারা অনেক অনেক বেশি চান আমাদের থেকে। আমরা কিন্তু বলেছি আপনারা যদি এই ধরনের ঘটনা শুনতে চান, তাহলে আমাদেরকে কমেন্ট করতে হবে যে আপনি হাফেজ মঈনুদ্দিনের ঘটনা শুনতে চাবেন। আবার বাবু ভাইয়া আছেন, তিনি সর্বদাই তার ঘটনা মোহাম্মদপুর এলাকাকে নিয়ে, মোহাম্মদপুর এলাকাতে ঘটে যাওয়া যত বিল্ডিং বাড়ির ভয়ঙ্কর ঘটনা, এই ঘটনাগুলো তিনি পড়েন, এবং অনেকেই এই ঘটনাগুলো আগে পছন্দ করতেন, কিন্তু বর্তমানে আপনারা হাসপাতালের ঘটনা বেশি পছন্দ করছেন। এবং ডক্টর আলিফ ভাইয়ার কণ্ঠে এবং ডক্টর আলিফ ভাইয়ার ঘটে যাওয়া ঘটনা, বা তার যে কলিগ আছে বা তার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে ঘটে যাওয়া, তারাও তো ডক্টর, অনেকেই দেশের বাহিরে থাকে, অনেকে দেশের ভিতরে থাকে, অনেকেই কলিকাতাতে থাকে। তো
তো সব মিলিয়ে যে যেখানে থাকে এখানকার ঘটনাগুলো, বাস্তব ঘটনাগুলো, বিভিন্ন ভয়ঙ্কর যে ডোম হাউস থাকে, আমি কপিরাইট লঙ্ঘন হবে বলতে অনেক কথাই আমি এড়িয়ে যাচ্ছে, আপনারা একটু বুঝে নেবেন যে ডোম হাউসের যে ডোম থাকে তারাও অনেক ঘটনা কিন্তু দেখে সেই ডোম হাউসের ভিতরে অনেক ঘটনাই ঘটে। তারা কিন্তু ডক্টর আলিফ ভাইয়ার কাছে এসে ঘটনা শেয়ার করে যায়, কেননা তারাও জানে ডক্টর আলিফ ভাইয়া ঘটনা শেয়ার করে এবং আপনাদের মানুষের মাঝে অনেক ঘটনা এরকম বলে। অনেক ডক্টররাও সেই ঘটনাগুলো কালেক্ট করে ডক্টর আলিফ ভাইয়ের সাথে একটা ভালো কমিউনিকেশন সবার তিনি তাদের সাথে শেয়ার করেন এবং ডক্টর আলিফ ভাইয়া আপনাদের শেয়ার করে এবং আমাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তিনি কিন্তু এগুলো প্রচার করেন। এবং আপনারা যারা বেসিক্যালি ডক্টর আলিফ ভাইকে ভালোবাসেন একটু কমেন্ট করে দেবেন যে আমরা ডক্টর আলিফ ভাইকে ভালোবাসি। আমি সবার ভালোবাসা কামনা করি, আপনারা সবাই, আমি মনে করবো যে আপনারা ভালোবাসবেন, আপনারা সাপোর্ট দেবেন। আমি সর্বদাই চাই যে আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন এভাবে সাপোর্ট দেন, টপ ভূত এফএমের সাথে থাকবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত, শুধু প্রতিনিয়ত না, প্রতিদিন কিন্তু আপনাদের রিকোয়েস্টের কারণে আমাদের ঘটনা দিতে হচ্ছে। আমরা কিন্তু অনেক পরিশ্রম করে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ঘটনা আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। আপনারা যদি ঘটনা শুনতে ভালোবাসেন, টপ ভূত এফএম শুনতে ভালোবাসেন, আমাদেরকে কমেন্ট করবেন যে এই ধরনের ঘটনা আরো চাই। অনেকেই আছেন বিভিন্ন ধরনের ভৌতিক আর্টিস্ট বা অনেক ভয়েস ওভার আর্টিস্ট, মানে অনেকেই ঘটনা বলে, যাচাই বাছাই করা ঘটনা অনেকেই বলে, অনেক অডিয়েন্স আছে আমার এখানে। আলহামদুলিল্লাহ, আপনাদের আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমাদের বর্তমান টপ ভূত এফএম চ্যানেল 16,000 সাবস্ক্রাইব ক্রস করেছেন। আলহামদুলিল্লাহ, সবই আপনাদের ভালোবাসায়। আমরা চাই এই সাবস্ক্রাইব আস্তে আস্তে যত ভূত এফএম লাভার আছে, যা ভূত এফএম কে ভালোবাসেন এবং ভূত এফএম সার্চ করে শোনে, তাদের সবার কাছে আমাদের ভূত এফএম, মানে আমাদের টপ ভূত এফএম চ্যানেলটি পৌঁছে যাক অতি দ্রুত। আমি চাই, যেটা বলতেছিলাম, যে আপনারা কার কণ্ঠে বা কাকে বেশি পছন্দ করেন, কাকে বেশি ভালোবাসেন, কার কণ্ঠকে বেশি ভালোবাসেন, আমাদের সাথে শেয়ার করবেন। আমরা পরবর্তী দিনে তার কণ্ঠে ঘটনা নিয়ে চলে আসবো এবং আমরা অনেক ঘটনাও কিন্তু আমাদের নিজেদের জন্য আমরা আলিফ ভাইকে পাঠাই, ঘটনা রেকর্ড করে দেয়, আফান ভাইকে দেই, আফান ভাই ঘটনা রেকর্ড করে দেন। অনেক ঘটনা দেখা যায় আমরা একত্রিত করে সুন্দর একটা বাছাই করা ভিডিও কম্বাইনেশন করে আপনার সামনে তুলে ধরি। আপনাদের শুনতেও মজা লাগে। বিভিন্ন ধরনের ভৌতিক আর্টিস্ট তারা যদি একসাথে একটা প্ল্যাটফর্মে ঘটনা বলে, তাহলে তো আমি বলবো যে আপনাদের খুশির দিন বা বলা চলে ঈদের দিন। আপনারা ভূত এফএম যারা ভালোবাসেন, ভূত এফএম কে লালিত পালিত করছেন নিজের মাঝখানে, যে প্রতিদিন কখন টপ ভূত এফএম চ্যানেলের মাধ্যমে রাত 10টায় ঘটনা আসবে, এই অপেক্ষায় আপনারা মানে অধিক আগ্রহে থাকেন। তো এটাই আমাদের চাওয়া। আমরা কিন্তু চেষ্টা করি, যারা অনেকেই এই 16,000 মেম্বার, আপনারা সবাই চেয়ে থাকেন আমাদের চ্যানেলের প্রতি যে কখন ঘটনা দিবে। আমরা কিন্তু আপনাদের এই চেয়ে থাকাকে পরিপূর্ণ করতে প্রতিদিন অনেক কষ্টের মাধ্যমে হলেও আমরা কিন্তু ঘটনাগুলো মেক করে আপনাদের সামনে তুলে ধরি এবং আপনাদের সারপ্রাইজ করে দিই। আপনারা কিন্তু একটা ঘটনা শোনেন এবং মনোযোগ সহকারে শোনেন, শুনে একটা থমথমে পরিবেশের ভিতরে চলে যান, আমরা এটা বুঝতে পারি। যাই হোক, আজকের মতো আমি বিদায় নিব, অনেক কথা বলে ফেলেছি। আপনাদের কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে আমাদেরকে মেইল করবেন, ভয়েস মেইল করবেন। আপনাদের জন্য টপ ভূত এফএম সর্বদাই এই সুযোগ রেখেছে, আপনাদের পাঠানো ঘটনা অথবা আপনাদের পাঠানো ভয়েসে বা টপ ভূত এফএম মাধ্যমে প্রচার করা হবে। যাই হোক, আজকের মতো এখানেই সালাম জানিয়ে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।